হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অন্তরীকরণ। আমরা আজকে ক্যালকুলাস শুরু করব। ক্যালকুলাসের প্রথম যেই চ্যাপ্টারটা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, এইটা তোমাদের পুরা ম্যাথ সিলেবাসে সবচাইতে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং সবচাইতে বড় চ্যাপ্টার। আমরা এখানে অনেকগুলো ক্লাস করব, তবে সহজ আছে। ডিফারেন্সিয়েশন অনেক সহজ, তুমি যদি বুঝতে পারো এর থেকে মজার চ্যাপ্টার পুরা কলেজ লাইফের সিলেবাসে নাই। ঠিক আছে? তো যেহেতু প্রথম ক্লাস, সবাই একটু জয়েন হতে থাকুক আর কিছু কথাবার্তা আমরা বলি। ডিফারেন্সিয়েশন পড়ার জন্য কি কি লাগবে? আপাতত কিছু লাগতেছে না। যা যা দরকার, যখন যা দরকার আমি বলে দিব, কিন্তু কিছু জিনিস জানা থাকলে একটু বেটার। কি কি জিনিস জানা থাকতে হবে? এগুলো থাকলে বেটার, তুমি ক্লাসের মধ্যে ভালো করে ধরতে পারবা, ফ্লোটা ধরতে পারবা। ঠিক আছে? প্রথমত তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 বা ট্রাইগোনোমেট্রি, এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়া থাকে, ট্রাইগোনোমেট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7, তাহলে তুমি ডিফারেন্সিয়েশন পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা পাবা। এখন যারা ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি পড়ো নাই, কি করবা? শুরু করে দাও, এটা হচ্ছে বেস্ট সাজেশন। তুমি যদি ত্রিকোণমিতি ভালো করে পারো, ইন্টারের সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কাছে সহজ লাগবে যদি এই চ্যাপ্টারটা তুমি ভালো করে পারো। এটা ভালো করে না পারা মানে হচ্ছে সবগুলোর মধ্যে একটু একটু ঘাপলা থেকে যাবে, কারণ এই চ্যাপ্টার তুমি ম্যাথসের যেটাই পড়ো না কেন, ও এসে বাগড়া দিবেই, নাক গলাবেই। তো এটার উপর একটা দখল থাকা দরকার। ঠিক আছে? আচ্ছা, তো যারা পড়ো নাই স্টার্ট করে দাও। আপাতত জাস্ট ফর্মুলাগুলো জানা থাকলেই হবে, থাকলেই হবে। আর আমি যখন যেই ফর্মুলা অ্যাপ্লাই করব বলে দিব। 2 নাম্বার হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, এটা কেউই পড়ো নাই। ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ওখানকার কিছু ফর্মুলা লাগবে পরবর্তীতে, এখন না। আমরা যখন 10-12টা ক্লাস শেষ করব, তারপর কিছু ফর্মুলা ডিফারেন্সিয়েশনে লাগবে। কী কী ফর্মুলা লাগবে ওটা আমি বলে দিব। ক্লাসের আগে একটা শিট দিয়ে দিব, আর ক্লাস করানোর সময়ও কি বলে দিব। বুঝতে পারলাম? আর হচ্ছে ফাংশনের কিছু বেসিক আইডিয়া লাগবে। তোমরা কি ডোমেইন রেঞ্জ এই ব্যাপারগুলো পড়ে আসছো? বলো তো, ডোমেইন রেঞ্জ এবং একটা ফাংশন এফ অফ এক্স ফাংশন দেখে আসছো না? এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তখন কি কাহিনী হয়, তাই তো? ওই ব্যাপারগুলো আমাদের কাজে লাগবে, ওগুলো একদমই বেসিক জিনিসপত্র। তো আশা করি ভয় পাওয়ার কিছু নাই। তো সবাই জয়েন হতে থাকুক, আমরা একটু ক্যালকুলাস নিয়ে কথাবার্তা বলি। ক্যালকুলাস খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, শুধু ম্যাথসে না, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি সব জায়গায় কাজে লাগবে। অ্যান্ড তুমি কলেজ লাইফ শেষ করে পরবর্তীতে ভার্সিটিতে উঠবা, ইঞ্জিনিয়ারিং পড়ো কিংবা ভার্সিটিতে পিওর সায়েন্স পড়ো, তুমি মেডিকেল বাদে যত জায়গায় যাবা এই ক্যালকুলাস আসবে। তো এখন যদি ফাঁকিবাজি করো, পরবর্তীতে গিয়ে কিন্তু ভালোই করতে হবে, মানে ভালোই ঝামেলা পোহাইতে হবে। অনেকেরই অবস্থা হয়, হ্যাঁ, ভাইয়া কলেজে ফাঁকিবাজি করে আসছি, ভার্সিটিতে উঠে এখন ক্যালকুলাস বুঝতেছে না। আমাকে নিজেই বলছে, মানে আমাকেই বলছে অনেকে এরকম আছে। তো ওরকমটা যাতে না হয়, ক্লাসগুলো ফলো করো, তোমরা একদম বস হয়ে যাবে। ভার্সিটিরগুলোও দেখবা, তখন তুমি নিজেকেই অনেক বস লাগতেছে। তো ক্যালকুলাস আবিষ্কার করছে কে? ক্যালকুলাস আবিষ্কারের কাহিনীটাও মজার অনেক। তো ক্যালকুলাস আবিষ্কার করছে হচ্ছে 2জন বিজ্ঞানী। একজনের নাম তোমরা জানো, নিউটন, বাচ্চাকাল থেকে জেনে আসছো। আরেকজন হচ্ছে লিবনিজ। তো কাহিনীটা এরকম, প্রথমত লিবনিজ সাহেব ক্যালকুলাস আবিষ্কার করে, আচ্ছা, তুমি যখন একটা জিনিস আবিষ্কার করবা সেটা তো পুরো পৃথিবীকে জানাইতে হবে, তাই না? তুমি যখনই হও, এখনও যদি তুমি কোনো কিছু একটা জিনিস আবিষ্কার করো, সেইটা পুরো পৃথিবীকে জানাইতে হবে। কিভাবে জানায়? পেপার লেখার মাধ্যমে। বিভিন্ন বিখ্যাত জার্নাল আছে, সায়েন্টিফিক জার্নাল, যেখানে পেপার লেখার মাধ্যমে তুমি পুরো পৃথিবীকে জানাইতে পারবা যে তুমি এই জিনিসটা আবিষ্কার করছো, অ্যান্ড তোমার নামে ওইটা হয়ে যাবে আর কি। তো প্রথম হচ্ছে লিবনিজ সাহেব ক্যালকুলাস নিয়ে একটা পেপার লেখে,
সেটা একটা জার্নালে পাবলিশ করে তখনকার সময়ে 1600 সালের শেষের দিকে। তো তখন নিউটনের যুগও ছিল, তখন নিউটন সাহেব বেঁচে। তো নিউটন বলল লিবনিজকে, এটা তো নতুন কিছু না, এটা তো আমিও আগে আবিষ্কার করছি, কিন্তু আমি পাবলিশ করি নাই, আমি পাবলিশ করি নাই। তো একটা ঝামেলা লেগে গেছে নিউটন আর লিবনিজের মানে মাঝামাঝি। তো এখন কে আবিষ্কার করছে, তো এটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হলো। এখন হয় না, ধরো কোনো একটা জিনিস নিয়ে ঝগড়া লাগছে, কিংবা ওই যে মেডিকেলের প্রশ্ন ফাঁস হলো, ওইটা নিয়ে, মানে প্রশ্ন ফাঁস না, এই একজনের খাতা ছিঁড়ে ফেলছে এমসিকিউ শিট, তাই না, পরে একটা তদন্ত কমিটি তৈরি হয়, এরকম হয় না, তখনও হয়েছে। তো নিউটন তখন অনেক বেশি পাওয়ারফুল ছিল। নিউটন ছিল হচ্ছে ওখানকার একটা কমিউনিটি ছিল, রয়্যাল কমিউনিটি, ওরকম কিছু একটা। তো ওইটার হেডও ছিল হচ্ছে নিউটন। তো যেই তদন্ত কমিটিটা হয়েছে ওইটার হেড ছিল নিউটন। এখন নিউটন যেহেতু ওইটার হেড তদন্ত কমিটি, নিউটন তো ওর পক্ষেই রায় দিবে। পরে রায় দিছে যে নিউটন এবং লিবনিজ দুইজনে মিলেই আসলে এই ক্যালকুলাস আবিষ্কার করছে। তো তোমরা আসলে বিজ্ঞানীদেরকে যত ভালো ভাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। ওনাদের মাঝখানে অনেক কাদা ছোড়াছুড়ি, অনেক জঘন্য রকমের কাহিনীও আছে। এরকমও হয়েছে যে একজনের সাথে আরেকজনের মত মিলে নাই দেখে জীবন তো পুরায় মারছে পর্যন্ত। তোমরা এরকম কাহিনী শুনে আসছো, তাই না? তোমাদের পরিচিত মানুষজন, পরিচিত যেই বিজ্ঞানীরা আছে ওনারাই, যাদের নাম শুনে আসছো ওনারাই এই কাহিনী করছে। যাই হোক, আমরা আর ওগুলোতে যাচ্ছি না, আমাদের কাহিনী শেষ। আমরা এখন পড়া শুরু করতেছি, যেহেতু অনেক মানুষ চলে আসছো, আমরা এখন পড়া শুরু করতেছি। তো ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। প্রথম পার্ট হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আজকে আমরা অনেক আস্তে ধীরে আগাবো, কারণ যেই জিনিসগুলো পড়াবো এগুলো একদমই নতুন। ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন, বাংলায় বলে অন্তরীকরণ, বাংলায় বলে অন্তরীকরণ। আর 2 নাম্বার হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন। তো তোমাদের বইয়ের চ্যাপ্টারে দুইটা, এটা হচ্ছে চ্যাপ্টার 9, এটা হচ্ছে চ্যাপ্টার 10। তো এই দুইটা আসলে একটা আরেকটার বিপরীত অপারেশন, মানে তোমরা গুণ ভাগ দেখে আসছো না, একটা আরেকটার উল্টা অপারেশন। সেমভাবে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার বিপরীত অপারেশন। তো একটা পড়ার জন্য আরেকটা পড়া ম্যান্ডেটরি। তো প্রথমে আসে হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এইটা পড়ার পরেই তুমি কেবলমাত্র ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়তে পারবা। তো আমরা আগে এটা শেষ করব, তারপর অভিধা এসে ইন্টিগ্রেশন শুরু করবে। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9। এবার চ্যাপ্টার 9-এর টপিক কি কি? মোটামুটি এই 4টা বড় বড় টপিকে আমাদের চ্যাপ্টার 9টাকে ভাগ করা হবে। প্রথমটা হচ্ছে লিমিট বা সীমা। এগুলা কি এখন বুঝবা না, পরবর্তীতে আস্তে আস্তে। এটা হচ্ছে চ্যাপ্টার 9.1, এগুলো লেখার দরকার নেই, চ্যাপ্টার 9.1। তারপর হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের মেইন যেই জিনিসপত্র সেটা, এটা হচ্ছে চ্যাপ্টার 9.2 থেকে 9.6 পর্যন্ত। তারপর হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেটা হচ্ছে 9.7। আর অন্তরীকরণের প্রয়োগ, এটা হচ্ছে 9.8 থেকে 9.9। তো এই একটা চ্যাপ্টারেরই 9টা ছোট ছোট চ্যাপ্টার আছে, 9.1 থেকে 9.9 পর্যন্ত। তোমাদের অনেকের বইয়ে 9-এর এ থেকে 9-এর GH পর্যন্ত। ওকে, তো আমরা সবগুলাই দেখবো আস্তে আস্তে। আজকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে লিমিট। লিমিট, এগুলো লেখার দরকার নেই, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? ওকে, তো লিমিটে যাব। তার আগে অসংজ্ঞায়িত অনির্ণেয় এই ব্যাপারটা কি, এটা নিয়ে একটু ডিসকাস করে নিই। এটা নিয়ে একটু ডিসকাস করে নিই। তোমরা আমাকে বলো, আমি একটা জিনিস লিখবো এখন বোর্ডে, তোমাদের কাজ হচ্ছে আমি ভুল কোথায় করলাম সেটা খুঁজে বের করা। আমি ভুল কোথায় করলাম খুঁজে বের করা। 0 = 0, এটা তো সত্য, তাই না? আচ্ছা, পরের লাইনে আমি লিখলাম এই 0-কে 1 × 0, 1 × 0 তো 0ই হয়। পরেরটাকে লিখলাম 2 × 0, 2 × 0 তো 0ই হয়, তাই না? আচ্ছা, এবার এই পাশের যে 0টা, এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে কি থাকে? 1 × 0 / 0 = 2। এখন এই 0টা আর এই 0 আমি কেটে দিতেই পারি, তাই না? একটা ভগ্নাংশের লব আর হরে সেম জিনিস যদি থাকে আমি তো কাটতেই পারি। তো কাটার পরে
কি আসলো দেখো তো, 1 = 2। এটা কি জীবনেও সম্ভব? 1 আর 2 তো জীবনেও সমান না। তার মানে কোথাও আমি ভুল করছি। কোন লাইনে ভুল করছি? কোন লাইনে ভুল করছি? এই লাইনে ভুল করছি, তাই না? এই লাইনে ভুল করছি। আমি ভাগের একটা মৌলিক ডেফিনেশনকে ভেঙে ফেলছি। সেটা হচ্ছে একটা ভগ্নাংশের লব আর হর থেকে তুমি দুইটা জিনিস তখনই কাটতে পারবা যখন সেই জিনিসটা কি শূন্য না হয়, তাই না? a × c / c। এখানে এই ভগ্নাংশটা লব আর হর থেকে c তুমি তখনই কাটতে পারবা যখন c ≠ 0 হয়। ভগ্নাংশের নিচে 0 চলে আসলে ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি এখন। ওকে, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো এটাই হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত অনির্ণেয় এই টপিকটার মূল আলোচনা। ধরো তুমি কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলা, কি কাহিনী হবে? ধরো আমরা 2কে 0 দিয়ে ভাগ করলাম, একটু উপরে লিখি। 2কে 0 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত হবে? একটা সংখ্যা হচ্ছে 2, 2কে আমি 0 দিয়ে ভাগ করলাম, ভাগফলটা কত হবে? এটা কি আমরা বের করতে পারি? বলো তো। আচ্ছা, তার আগে ভাগফলের ডেফিনেশনটা সবাই একটু বুঝি তো। সবাই আমার সাথে ভাগফলের ডেফিনেশনটা একটু বুঝো। আমরা তো ভাগ করে আসছি, কিন্তু ভাগফলের ডেফিনেশনটা কি? 10কে আমি 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত আসবে? ধরলাম x। এটা মানে হচ্ছে এরকম, ধরো আমার কাছে 10টা আম আছে, এখন আমি তোমাদেরকে 2টা করে আম বিতরণ করব। তাহলে আমি কত জনকে এই 10টা আম বিলিয়ে দিতে পারবো যাতে করে আমার কাছে কোনো আম অবশিষ্ট থাকবে না? এটাই কিন্তু ভাগফলের সংজ্ঞা, তাই না? আবার বলি, আমার কাছে 10টা আম আছে এবং তোমাদের মধ্য থেকে কয়েকজনকে আমি 2টা করে আম দিব। তো এমনভাবে দিতে হবে যাতে আম দেওয়ার পরে আমার কাছে কোনো আম অবশিষ্ট না থাকে। তাহলে আমি কয়জনকে এই 10টা আম বিলাই দিতে পারবো? সেটাই কি 10কে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় না, 5, তাই না? উল্টাভাবে এভাবেও চিন্তা করতে পারো, 10 = 2 × x। তার মানে 2কে কত দিয়ে গুণ করলে গুণফলটা 10 হয়? সেটাই কি 10কে 2 দিয়ে ভাগ করলে ওটার ভাগফল। তার মানে অ্যান্সারটা হচ্ছে 5, তাই তো? এবার এই ডেফিনেশনটা তুমি এখানে একটু খাটানোর চেষ্টা করো। আমার কাছে 2টা আম আছে, আমার কাছে 2টা আম আছে। এখন আমি তোমাদেরকে 0টা করে আম দিব, 0টা করে আম বিলাই দিব। তোমাদের কতজনকে আমি 0টা করে আম দিতে পারবো যাতে করে দেওয়া শেষে আমার কাছে কোনো আম অবশিষ্ট না থাকে? বলো তো। ইনফিনিটি? এটা আনডিফাইন্ড। একটু চিন্তা করে দেখো, ওভাবে চিন্তা করতে কঠিন হবে। আমি তোমাকে যদি 100টা আম দিই, তোমাদের 100 জনকে আম দিলাম 0টা করে, আমার কাছে কিন্তু 2টা আমই থেকে যাবে। 1000 জনকে আম দিলাম 0টা করে, আমার কাছে 2টা আমই থেকে যাবে। আমি 1 কোটি জনকে দিলাম 1টা করে আম, 0টা করে আম, আমার কাছে 2টা করেই থেকে যাবে না? তার মানে এমন কোনো সংখ্যা কি পাওয়া পসিবল? একটু চিন্তা করো তো। এমন কোনো সংখ্যা পাওয়া কি পসিবল যেটাকে 0 দিয়ে গুণ করলে 2 পাওয়া যাবে? না, ও কিন্তু ভাগের সংজ্ঞা মানতেছে না, বুঝছো? তার মানে এখানে x এর ভ্যালু আসলে পাওয়াই যাবে না, অসংজ্ঞায়িত। ঠিক আছে, তো x এর ভ্যালু পাওয়া যাবে না। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে 0 দিয়ে ভাগ করব না, 0-এর কাছাকাছি ছোট্ট একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখি ভাগফলটা কত হয়। বুঝতে পারলাম? এটার এক্স্যাক্ট ভ্যালু 2/0, এটার এক্স্যাক্ট ভ্যালু কিন্তু পাওয়া সম্ভব না। তুমি যেটারেই 0 দিয়ে গুণ করো, রেজাল্ট 0ই হয়ে যাবে, জীবনেও 2 হবে না। তো এটার এক্স্যাক্ট ভ্যালু কিন্তু পাওয়া সম্ভব না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটার আনুমানিক একটা কাছাকাছি একটা ভ্যালু বের করার চেষ্টা করব। আমরা 2কে 0 দিয়ে ভাগ না করে 0-এর কাছাকাছি একটা সংখ্যা, ধরো 0.1, এটা দিয়ে ভাগ করলাম। 0.1 কিন্তু 0-এর কাছাকাছি, তাহলে দেখো তো কত হয়? 20। আমরা 0-এর আরো কাছাকাছি যাই তো, 0.1 না দিয়ে 0.001 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে বলো তো? 2000, তাই না?
তুমি শূন্যের যত কাছাকাছি যাইতে থাকবা, এই যে নিচের সংখ্যাটা তুমি শূন্যের যত কাছাকাছি নিতে থাকবা, আমাদের ভাগফলটা তত বড় হইতে থাকবে। বুঝছো? তুমি যদি শূন্যের আরো কাছাকাছি নাও, ধরো 2 ডিভাইডেড বাই পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা 5টা দিলাম, ঠিক আছে, দশমিকের পর 4টা শূন্য তারপর 1, তাহলে এটার রেজাল্ট কি হবে? 2 0 0 0 0। তো যত কাছাকাছি যাইতে থাকবা রেজাল্টটা তত বড় হইতে থাকবে। বুঝাতে পারলাম? তো এখন যদি একদম কাছাকাছি, যতটা কাছাকাছি যাওয়া সম্ভব, 0.00000001, তাহলে এই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে না? তাই তো, অনেক বড় একটা সংখ্যা, যেটা তুমি এখনো কল্পনা করতে পারতেছো না। ওই বড় সংখ্যাটাকে আমরা প্রকাশ করি ইনফিনিটি দিয়ে। তো 2 ডিভাইডেড বাই শূন্যের খুব কাছাকাছি, 0 শূন্যের খুব কাছাকাছি, কিন্তু শূন্য থেকে একটু বড় না? এই সংখ্যাটা খেয়াল করো, 0.1, এটা শূন্য থেকে একটু বড়, এটাও শূন্যের কাছাকাছি কিন্তু একটু বড়, এটাও শূন্যের কাছাকাছি কিন্তু একটু বড়। তো শূন্যের খুব কাছাকাছি কিন্তু একটু বড়, এটাকে আমরা এভাবে প্রকাশ করি, 2 ডিভাইডেড বাই 0 এর মাথায় একটা প্লাস। বুঝছো? 0 প্লাস, এই যে এভাবে প্রকাশ করি। এটা মানে হচ্ছে শূন্যের যত কাছাকাছি হওয়া সম্ভব কিন্তু একটু বড়, শূন্য থেকে একটু বড়, 0.000000000000 হইতে থাকবে 1। বুঝছো? এভাবে প্রকাশ করা হয়। তাহলে এই ভাগফলটা কি অনেক বড় একটা সংখ্যা, এবং সেটা ধনাত্মক সংখ্যা হবে। যেহেতু 2 ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে সামান্য বড়, এটাও একটা ধনাত্মক সংখ্যা। তার মানে 2 ডিভাইডেড বাই 0, এটা কি ইনফিনিটি হয়ে গেছে, এবং এটা ধনাত্মক। তো আমরা একটা পজিটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি বা ধনাত্মক অসীম। এতটুকু সবাই বুঝছে? আচ্ছা, এখন আমাকে বলো তো, তুমি শূন্যের কাছাকাছি এভাবে না গিয়ে ঋণাত্মক দিক থেকে আসতে পারো না? তুমি যদি সংখ্যা রেখাটা চিন্তা করো, এগুলো নিয়ে একটু পরে আবার বিস্তারিত কথা বলবো। তুমি যদি সংখ্যা রেখাটা চিন্তা করো, সংখ্যা রেখার ঠিক মাঝখানে হচ্ছে শূন্য, তাই না? আমরা এতক্ষণ যেটা দেখলাম, শূন্যের খুব কাছাকাছি কিন্তু সামান্য বড়, অর্থাৎ এই দিক থেকে শূন্যের খুব কাছাকাছি, তাই না? তাই তো, এখন শূন্যের কাছাকাছি কিন্তু অন্য দিক থেকেও আসা যায়। তুমি চিন্তা করো, এই দিক থেকেও কিন্তু শূন্যের কাছাকাছি আসা যায়। সেক্ষেত্রে সংখ্যাটা কেমন হবে? শূন্যের খুব কাছাকাছি কিন্তু শূন্য থেকে একটু কম। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় না? আমাকে বলো তো। দেখো, 2 ডিভাইডেড বাই -0.1, 2 ডিভাইডেড বাই -0.1, এই যে -0.1, এটাও কিন্তু শূন্যের কাছাকাছি। এই ভ্যালুটা কত আসলো বলো তো? -20। এবার তুমি শূন্যের আরো কাছাকাছি যাও, 2 ডিভাইডেড বাই -0.01 বা 001, এটাও কিন্তু শূন্যের খুব কাছাকাছি কিন্তু শূন্য থেকে সামান্য ছোট। তাহলে এটা কত আসলে বলো তো? -2000। তুমি যদি আরো কাছাকাছি যাও, 2 ডিভাইডেড বাই -0.00001, 2 1 2, যেটা আসতেছে সেটা হচ্ছে -200। বুঝতেছো? আমাদের সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, -20, -2000, -2 লাখ। এই সংখ্যাটা তুমি যত শূন্যের কাছাকাছি নিতেছো, ভাগফলটা তত কমতেছে, মানে নেগেটিভ দিকে বড় হচ্ছে। তাহলে এইবার এটা যদি শূন্যের একদম কাছাকাছি চলে যায়, বুঝছো, শূন্যের একদম কাছাকাছি কিন্তু শূন্য থেকে সামান্য ছোট, -0.000000, যতগুলা জিরো দেওয়া সম্ভব, তারপর একটা 1। তার মানে শূন্যের খুব কাছাকাছি কিন্তু শূন্য থেকে সামান্য ছোট, এই যে এই দিকটায়, লেফট সাইডটায়, এই যে এখানটায় খুব কাছাকাছি। তাহলে ওই ভ্যালুটা আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, 0 নেগেটিভ, 0-এর উপরে সামান্য একটা নেগেটিভ চিহ্ন। এটা মানে হচ্ছে শূন্যের খুব কাছাকাছি কিন্তু শূন্য থেকে সামান্য ছোট। এই ভ্যালুটা কত চলে আসছে? এই ভ্যালুটা কত চলে আসবে তাহলে বলো তো? নেগেটিভ ইনফিনিটি না? নেগেটিভ খুব বড় একটা সংখ্যা, তাই তো? বলো। 0 প্লাস, এটা অন্য কিছু না, এটা মানে হচ্ছে শূন্যের খুব কাছাকাছি একটা সংখ্যা কিন্তু শূন্য থেকে সামান্য বড়।
জিরো মাইনাস হচ্ছে শূন্যের খুব কাছাকাছি একটা সংখ্যা, শূন্য থেকে সামান্য ছোট। এই যে এই দিকটা একটা সংখ্যা, ওই দিকটা একটা সংখ্যা, এতটুকু বুঝতে পারলাম। তার মানে 2/0, কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করলে তুমি সরাসরি কোনো ভ্যালু পাও না, কিন্তু সেটার লিমিটিং ভ্যালু বা সীমাস্থ ভ্যালু, এই যে পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি এই দুইটা আসছে, এই দুইটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালু না। এই দুইটা আসলে কি? এক্স এর ভ্যালু যখন শূন্য থেকে সামান্য বড় বা সামান্য ছোট, এগুলোকে বলা হয় লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। তো সীমাস্থ মান ব্যবহার করে আমরা দেখলাম যে 2/0, যে কোনো সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো তার দুইটা ভ্যালু পাওয়া সম্ভব, একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। দুইটা ভ্যালু পেলাম না? দেখো তো, একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। এখন এখন একটা ভাগফলের রেজাল্ট কিন্তু একটাই হতে হয়, তাই না? একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটাই হতে হবে, এটাই ভাগের ডেফিনেশন। তাহলে ও কি ভাগের ডেফিনেশন মানতেছে? ওর ভ্যালু তো দুইটা চলে আসছে, তাই না? তাই তো? তার মানে ও কি ভাগের সংজ্ঞা মানতেছে? না, তার মানে সে ভাগের সংজ্ঞা মানতেছে না, সুতরাং সে অসংজ্ঞায়িত। ভাগের সংজ্ঞা দ্বারা তাকে সংজ্ঞায়িত করা যায় না। ঠিক আছে? এতটুকু বুঝতে পারলাম? বলো তো, এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা, 2কে 0 দিয়ে ভাগ করলাম, 1কে যদি 0 দিয়ে ভাগ করতাম সেম কাহিনী হইতো। তুমি শূন্য বাদে যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট এই দুইটা জিনিসই আসবে, এবং সেটাকে বলা হবে অসংজ্ঞায়িত। ভাগের সংজ্ঞা দ্বারা তাকে সংজ্ঞায়িত করা যায় না। ভাগের সংজ্ঞায়িত, ঠিক আছে? যাদের ওয়েব অ্যাপে একটু ঝামেলা হবে তোমরা ফেসবুকে চলে যাবা। ওয়েব অ্যাপে ক্লাস করতে হলে তোমাকে একটু হাই স্পিড ইন্টারনেট লাগবে। ওকে, আচ্ছা দাঁড়াও, তো অসংজ্ঞায়িতর কনসেপ্টটা গেল। তুমি শূন্য বাদে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করো তাহলে সেই জিনিসটা আসলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। দুইটা ভ্যালু আসবে, একটা পজিটিভ ইনফিনিটি, একটা মাইনাস ইনফিনিটি। এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, এটা হচ্ছে সীমাস্থ মান। শূন্য না হয়ে শূন্যের কাছাকাছি একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে এই দুইটা ভাগফল আসতেছে, যেহেতু দুইটা ভাগফল চলে আসছে, এটা ভাগ দিয়ে ভাগের সংজ্ঞা দিয়ে ডিফাইন্ড না, এজন্যই বলা হয় অসংজ্ঞায়িত, যার ইংলিশ টার্ম হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব শূন্যকে 0 দিয়ে ভাগ করলে কি কাহিনী হয়। এখন আমরা দেখব হচ্ছে শূন্যকে যদি 0 দিয়ে ভাগ করি তখন কি কাহিনী হয়। এতটুকু সবাই বুঝছি তো, তাই না? বলো তো, বলো বলো বলো। একবার প্লাস দিয়ে ভাগ করছি, একবার মাইনাস দিয়ে ভাগ করছি। এটার কারণ হচ্ছে আমরা সরাসরি 0 দিয়ে ভাগ করতে পারি না। সরাসরি 0 দিয়ে ভাগ করলে তুমি ভ্যালুটা পাবা না। আমরা যেটা করছি সীমাস্থ মান দিয়ে ভাগ করছি, শূন্যের কাছাকাছি একটা ভ্যালু। শূন্যের কাছাকাছি এখন দুইটা ভ্যালু পাওয়া সম্ভব, একটা হচ্ছে শূন্যের কাছাকাছি বাট একটু বড়, আর এটা হচ্ছে শূন্যের কাছাকাছি বাট একটু ছোট। সেই দুইটা জিনিস দিয়ে ভাগ করে কি আমরা দুই রকম রেজাল্ট পাইছি। ওকে, এগুলো ক্লিয়ার হবে, এগুলো ক্লিয়ার হবে, একটু পর আবার ক্লিয়ার হবে, অসুবিধা নেই। এখন আমরা দেখবো হচ্ছে শূন্যকে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে কাহিনী কি হয়। অঙ্ক খুব ইন্টারেস্টিং, এগুলার কনসেপ্টটা একটু বোরিং, বাট তারপর একটু বোঝার চেষ্টা করো। শূন্যকে 0 দিয়ে ভাগ করলে কাহিনী কি হবে এটা আমরা দেখি। তো এটা করার জন্য আবারও আমরা ভাগের ডেফিনেশনে ফিরে যাই। আমাদের ভাগের ডেফিনেশন কি ছিল? আমরা এখন যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে অনির্ণেয়। সেটা হচ্ছে অনির্ণেয়, ঠিক আছে? অসংজ্ঞায়িত দেখে ফেলছি। ওটাকে কেন অসংজ্ঞায়িত বলে? এটাকে কেন অসংজ্ঞায়িত বলে? কারণ এটা ভাগের সংজ্ঞা মানতেছে না, ঠিক আছে? ভাগের সংজ্ঞা দিয়ে একে ডিফাইন করা যাইতেছে, এই জন্য এটাকে বলা হয় আনডিফাইন্ড। অনির্ণেয় বলো তো, সন্ধি বিচ্ছেদ করো। অনির্ণেয় মানে কি? যেটা নির্ণয় করা যায় না, তাই না? যেটা নির্ণয় করা যায় না, এরকম কিছু একটা হওয়ার কথা। আচ্ছা, তো ভাগের ডেফিনেশন আবারও আমরা দেখি। 10/2 এটা যদি x হয় তার মানে x এর ভ্যালু কত হবে বলো তো? 10 = 2 × x, তাই না? 2কে কত দিয়ে গুণ করলে গুণফলটা 10 হয়, সেখান থেকে তুমি x এর ভ্যালু নিয়ে আসতে পারবে কত? 5, তাই না? x এর ভ্যালু হচ্ছে 5। এবার আমাকে বলো তো, এইটা তুমি যদি আর গুণন করে দাও, 0 = 0 × x, এবার x এর ভ্যালু কত হবে?
জিরোকে কত দিয়ে গুণ করলে গুণফল 0 হয়? জিরোকে কত দিয়ে গুণ করলে গুণফল 0 হয়? বলো তো। এই এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে দেখো তো আমাদের সমীকরণটা কি ঠিক আছে? 0 × 1 0 হয় না? এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলেও কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়। এই যে এই সমীকরণটা, তাই না? এক্স এর যেই ভ্যালু এই সমীকরণকে সিদ্ধ করে সেটাই তো উত্তর। এক্স এর ভ্যালু 3 হইলেও সিদ্ধ হয়, 4 হইলেও সিদ্ধ হয়, -1 হইলেও সিদ্ধ হয়, -2 হইলেও সিদ্ধ হয়। তার মানে এক্স এর যাবতীয় যত ভ্যালু আছে সবাই কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে 0/0 কিন্তু এগুলার মধ্য থেকে যে কোনোটাই হইতে পারে, তাই না? তো 0/0 তুমি কত বলতে পারবা? 0/0 কে তুমি 5 বলতে পারবা, 6 বলতে পারবা, 7 বলতে পারবা, যেটা ইচ্ছা এটা, তাই না? কিন্তু এক্স্যাক্টলি কোনটা সেটা কিন্তু তুমি জানো না। এতগুলা, কিন্তু এদের মধ্যে এক্স্যাক্টলি কোনটা সেটা কিন্তু তুমি নির্ণয় করতে পারতেছো না। করতে পারতেছো কি না? তার মানে এটাকে বলা হয় অনির্ণেয়। বুঝতে পারলাম? এক্স এর সবকিছু এটাকে সিদ্ধ করতেছে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা, কোনটা আমার রেজাল্ট, কোনটা এই ভাগফলের রেজাল্ট, ভাগফলের তো একটা রেজাল্ট হওয়ার কথা, সেটা কিন্তু তুমি নির্ণয় করতে পারতেছো না। ওকে, তার মানে এই জিনিসটা 0/0, 0/0 ভ্যালু কত সেটা হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয় বা ইনডিটারমিনেট। তোমরা একটু ইংলিশ টার্মটা দেখে নিও, ইনডিটারমিনেট। আমি ঠিক আছে কিনা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তোমরা একটু বলো তো এটা ঠিক আছে কিনা। ইংলিশ টার্মটা হচ্ছে ইনডিটারমিনেট বা অনির্ণেয়। এটা নির্ণয় করা সম্ভব না। এই যে অনির্ণেয় না, এই অনির্ণেয় নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, কারণ আমাদের লিমিটের কাজ হবে এই অনির্ণেয় আকৃতি দূর করা, এই অনির্ণেয় আকৃতি দূর করা। তো অনির্ণেয় আকৃতি ব্যাপারটা বোঝা গেছে তো? আমাকে বলো তো, সরি, আমাকে বলো তো, বোঝা গেছে না? তো আমরা একটা অনির্ণেয় আকৃতি দেখছি এরকম, সরি আমার আসলে একটু ঠান্ডা লাগছে। আমরা এরকম টোটাল 7টা অনির্ণেয় আকৃতি গণিতে দেখতে পাই। এই 7টা একটু লেখো। আমরা গণিতে টোটাল এরকম 7টা অনির্ণেয় আকৃতি দেখতে পাই, তোমরা এগুলা একটু লেখো। অনির্ণেয়র ইংলিশ টার্ম হচ্ছে ইনডিটারমিনেট। অনির্ণেয়র ইংলিশ টার্ম হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। তোমরা একটু লেখো। তোমরা অনেকে বলছো এটাকে কি অসংজ্ঞায়িত বলা যাবে? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় 0/0 এটাকে কি অসংজ্ঞায়িত বলা যাবে? এই অসংজ্ঞায়িতের ডেফিনেশনে আমরা কি বলছিলাম? যে ভাগের সংজ্ঞা মানে না, তাই না? ভাগফল তো একটা মাত্র সংখ্যাই হয়। এখানে ভাগফল কয়টা আসতেছে? অনেকগুলো হয়ে যাইতেছে না, তাই না? তাহলে এটা অসংজ্ঞায়িত। অনির্ণেয় অসংজ্ঞায়িত। একটু পরে আসতেছি ব্যাপারটাই, একটু পরে আসতেছি। আচ্ছা, তো আমাদের টোটাল 7টা অনির্ণেয় আকৃতি আমরা দেখতে পারতেছি। তো এতগুলা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই সবগুলো আসলে একই, একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায়, একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায়। দেখো আমরা কি পড়ে আসছি, 1/0 মানে ইনফিনিটি না, তাই তো? পজিটিভ নেগেটিভ হতে পারে, আমরা জাস্ট পজিটিভ নিয়ে চিন্তা করলাম। তাহলে দেখো তো 0/0 তোমরা ভগ্নাংশে এরকম পড়ছো না, a/b, এটাকে এভাবে লিখতে পারো, b উপরে গেলে 1/b, a নিচে গেলে 1/a, তাই না? বিটাকে উপরে পাঠাইছি, এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই 0/0 এটাকেও তুমি কিন্তু একটা 0-এর উপরে পাঠাও, একটা 0-এর নিচে পাঠাও, তাহলে কি আসলো? ইনফিনিটি চলে আসছে না? ওকে বলো তো, তাই তো, তাই না? আবার চিন্তা করো, 1কে তুমি যদি বিশাল বড় একটা সংখ্যা বা ইনফিনিটি দিয়ে ভাগ করো, ভাগফলটা কি শূন্য হয়ে যায় না? তাই তো? তাহলে দেখো তো
এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাকে আমরা এভাবে লিখতে পারি ইনফিনিটি 1/∞। এই উপরের ইনফিনিটিটা এখানে লিখলাম, আর নিচের যে ইনফিনিটি সেটাকে 1/∞ হিসেবে গুণ আকারে লিখে দিলাম। এই যে এখান থেকে উপরের ইনফিনিটিটা উপরেই আছে, আর নিচের ইনফিনিটিটা 1/∞ হিসেবে গুণ আকারে করে দিলাম। এবার 1/∞, এই ভ্যালুটা তো 0, যে ওখান থেকে, তাহলে কি আসছে দেখো তো, ইনফিনিটি ইন্টু 0 না? আরেকটা অনির্ণয় আকৃতি চলে আসছে। তুমি কি খেয়াল করছো, আমরা জাস্ট 3টা স্টেপেই একটা থেকেই 3টা অনির্ণয় আকৃতি নিয়ে আসছি। প্রথম 3টা অনির্ণয় আকৃতি তুমি কি খেয়াল করছো? তার মানে আমাদের যে অনির্ণয় আকৃতিগুলো আছে, এগুলো আসলে একটা থেকে আরেকটায় রূপান্তর করা সম্ভব। এগুলো আমরা পরবর্তীতে দেখব, এগুলো খুবই অ্যাডভান্সড টপিক। আপাতত তোমাদের যে অনির্ণয় আকৃতিগুলো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম 2টা আর এইটা। তোমাদের বইয়ে যাবতীয় যত অঙ্ক আছে, সবগুলাই এই 3টা অনির্ণয় আকৃতির। ওকে, তো এই 3টা জাস্ট একটু দেখে নাও, এই 3টা একটু দেখে নাও। আজান দিচ্ছে, আমাদের এখানে না অনেকগুলো মসজিদ চারদিকেই, তো প্রতিদিন ক্লাসের সময় দেখবা অনেকক্ষণ ধরে আজান হচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা এখনো বেসিক জিনিসপত্রেই আছি, ঘাবড়ানোর কিছু নাই। এগুলো একটু একটু বোরিং লাগতে পারে, বাট ইন্টারেস্টিং জিনিসপত্র আসতেছে। ওয়েব অ্যাপে যাদের প্রবলেম হচ্ছে, তোমরা একটু ফেসবুকে চলে যাও, ঠিক আছে? ওকে, যারা জিজ্ঞাসা করতেছিল, এটা দেখো, এটা কি সবাই বুঝতে পারছো? বলো তো সকল অনির্ণেয় আকৃতি অসংজ্ঞায়িত, কিন্তু সকল অসংজ্ঞায়িত আকৃতি অনির্ণেয় না। একদমই কমন সেন্স। অসংজ্ঞায়িত কি ছিল? যে ভাগের ডেফিনেশনকে মানতো না, তাই না? অনির্ণেয় কিন্তু ভাগের ডেফিনেশনকে মানে না। তুমি যদি একটু খেয়াল করো, অসংজ্ঞায়িত কি ছিল? এই যে 2/0, এটার ভ্যালু 2টা চলে আসছে, কিন্তু ভাগের ডেফিনেশন কি? ভাগফল একটাই হওয়া লাগবে, তাই না? এই জন্য এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার চিন্তা করো তো, অনির্ণেয় আসলে কয়টা চলে আসছে? অনেকগুলা না? এ কি ভাগের ডেফিনেশনকে মানতেছে না? তার মানে এটা অসংজ্ঞায়িত। বুঝতে পারলাম? প্রথম পার্ট ক্লিয়ার। এইবার সকল অসংজ্ঞায়িত অনির্ণেয় না। অসংজ্ঞায়িততে আমাদের জাস্ট 2টা ভ্যালু আসছে, এই 2টা আমরা নির্ণয় করে ফেলছি, কিন্তু অনির্ণয়ের ক্ষেত্রে এক্স্যাক্টলি কোনটা সেটা তুমি নির্ণয়ই করতে পারতেছো না। তার মানে অসংজ্ঞায়িতকে কি অনির্ণয় বলা যাবে না? এইবার আমাকে বলো, এটা বুঝছো? সকল অনির্ণয়ই অসংজ্ঞায়িত, কারণ অনির্ণয় কোনো আকৃতি ভাগের সংজ্ঞা মানে না, কিন্তু সকল অসংজ্ঞায়িত অনির্ণয় না, কারণ অসংজ্ঞায়িতর ভ্যালুটা ফিক্সড, 2টা প্লাস মাইনাস ইনফিনিটি হয়ে গেছে। সেটা নির্ণয় করা সম্ভব। ওকে, ঠিক আছে, আমরা এখন লিমিট শুরু করব। আমরা এতক্ষণ যেগুলো দেখে আসছি ওগুলো হচ্ছে সাইডের জিনিসপত্র, ওগুলো আমাদের ক্যালকুলাসের কনসেপ্ট ক্লিয়ারের জন্য ইম্পর্টেন্ট। আমরা এখন দেখব হচ্ছে লিমিট কি জিনিস। তোমরা সংখ্যা রেখা পড়ে আসছো সবাই? আমাকে বলো তো, সংখ্যা রেখা পড়ে আসছো? আচ্ছা, x = 3, এটার মানে কি? এটার মানে হচ্ছে x এর ভ্যালু এক্স্যাক্টলি 3। আমি যদি সংখ্যা রেখায় তোমাকে আঁকতে বলি x = 3, তুমি কেমনে আঁকবা? আমি যদি সংখ্যা রেখায় তোমাকে আঁকতে বলি x = 3, এটা ধরো 0, এটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 3।
তাহলে সংখ্যা রেখায় আমাদের এক্স ইকুয়ালস টু 3 কোথায়? এই যে এখানটায় এক্স্যাক্টলি 3। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি 3। এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 3, এই যে এখানটায়, তাই না? আমি যদি আরেকটু ছোট করে দেখাই, এক্স্যাক্টলি 3। এইবার আমি তোমাকে বললাম, আমরা দেখতেছি হচ্ছে লিমিট। লিমিটের বাংলা মানে কি? সীমা। সীমা তোমাদের এভাবে বলে নাই কেউ লিমিট ক্রস করবি না, এরকম বলে নাই, তাই না? লিমিট মানে হচ্ছে সীমা বা সীমাস্থ মান। লিমিট মানে হচ্ছে কাছাকাছি কিছু একটা ভ্যালু, কাছাকাছি কাছাকাছি। আচ্ছা, এবার এবার আমি যেটা বললাম, এবার আমি তোমাকে বললাম এক্স এর ভ্যালু 3 না, 3-এর কাছাকাছি। আগের বার কি বলছি? এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 3। আগের বার আমি বলছি এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 3। এবার আমি তোমাকে বললাম এক্স এর ভ্যালু 3 না, 3-এর কাছাকাছি, 3-এর কাছাকাছি। এইটাকে প্রকাশ করা হয় এইভাবে। দেখো এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 3, ওটা কিভাবে প্রকাশ করা হয়? এক্স ইকুয়ালস টু 3। এবার আমি বললাম এক্স এর ভ্যালু 3 না, 3-এর কাছাকাছি, এটাকে প্রকাশ করা হয় লিমিট এক্স টেন্ডস টু 3। এই সাইনটা একটু বোঝো। লিমিট, উপরে লিমিট লেখা থাকবে এক্স টেন্ডস টু, এই যে লিমিট এক্স টেন্ডস টু 3, এই চিহ্নটার মানে হচ্ছে টেন্ডস টু। এক্স এর ভ্যালু 3 না, 3-এর কাছাকাছি। এক্স এর ভ্যালু 3 না, 3-এর কাছাকাছি। লিমিট এক্স টেন্ডস টু 3। বুঝতে পারলাম? এখন আমাকে বলো তো 3-এর কাছাকাছি কয়টা ভ্যালু হতে পারে, বা 3-এর কাছাকাছি কয় দিক থেকে যাওয়া যায়? বলো তো, 3-এর কাছাকাছি কয় দিক থেকে যাওয়া যায়? 2 দিক থেকে যাওয়া যায় না? প্রথমত তুমি লেফট সাইড থেকে আসতে পারো, কিন্তু খেয়াল করো, এই যে 3-এর কাছাকাছি আসতেছো, যতটা কাছাকাছি সম্ভব। এক্স টেন্ডস টু 3 মানে হচ্ছে 3-এর যতটা কাছাকাছি সম্ভব, যতটা কাছাকাছি সম্ভব। তো 3-এর খুব কাছাকাছি লেফট সাইড থেকে কিন্তু আসা যায়। তো 3-এর খুব কাছাকাছি কিরকম হতে পারে? এক্স এর ভ্যালু ধরো 3, 3-এর খুব কাছাকাছি। এক্স ইকুয়ালস টু কত ধরলাম? ধরো এক্স ইকুয়ালস টু 2.9। এটা 3-এর কাছাকাছি না? তাই তো। কিন্তু আমি বলছি যতটা কাছাকাছি যাওয়া যায়। তো তুমি যদি আরো কাছাকাছি যাইতে চাও, 2.9999, এটা 3-এর আরো কাছাকাছি। আমি বলছি যতটা কাছাকাছি যাওয়া যায়। তো এক্স ইকুয়ালস টু 2.999999 চলতেই থাকবে, তাই না? তাই তো। এইটাকে প্রকাশ করা হয় এভাবে, এক্স টেন্ডস টু, খেয়াল করো, এক্স টেন্ডস টু 3, উপরে একটা মাইনাস চিহ্ন, 3 মাইনাস, এইটা মানে হচ্ছে 3-এর কাছাকাছি। এক্স টেন্ডস টু 3 মাইনাস হচ্ছে 3-এর কাছাকাছি, কিন্তু 3 থেকে একটু ছোট, 3 থেকে একটু ছোট, অর্থাৎ বাম দিক থেকে তুমি লিমিটিং ভ্যালুটা নিচ্ছ। বুঝলাম সবাই? বুঝলাম। 3-এর কাছাকাছি 2 দিক থেকে যাওয়া যায়, একটা হচ্ছে লেফট সাইড থেকে, আরেকটা হচ্ছে রাইট সাইড থেকে। আমরা যখন লেফট সাইড থেকে যাব, ওটাকে প্রকাশ করব এইভাবে, লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস, অর্থাৎ 3-এর খুব কাছাকাছি কিন্তু 3 থেকে সামান্য ছোট, 2.99999999 চলতেই থাকবে। ওকে, এইবার উল্টা দিক থেকেও কিন্তু তুমি 3-এর কাছাকাছি আসতে পারো। 3-এর কাছাকাছি আসতেছো, খেয়াল করো, 3 থেকে সামান্য বড় কিন্তু 3-এর কাছাকাছি। হয় না এরকম? হতেই তো পারে, তাই না? বলো তো, এক্স এর ভ্যালু কত ধরো? 3.01, এটা 3-এর কাছাকাছি না? কিন্তু আমি তোমাকে বলছি আরো কাছাকাছি, যতটা সম্ভব ততটা কাছাকাছি। তো এক্স ইকুয়ালস টু 3.0001, এটা উপরটা থেকে কাছাকাছি, তুমি আরো কাছাকাছি, যতটা সম্ভব। ওইটাকে কিভাবে প্রকাশ করা হয়? এক্স টেন্ডস টু 3 প্লাস, অর্থাৎ 3-এর যতটা কাছাকাছি যাওয়া সম্ভব কিন্তু 3 থেকে সামান্য বড়, 3 থেকে সামান্য বড়। তো ওই জিনিসটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে, লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস। চিহ্নগুলো বোঝা গেছে তো? বলতো,
চিহ্নগুলো বোঝা গেছে। এখন এই যে 3-এর খুব কাছাকাছি, এটা কি বাম দিক থেকে গেছো না? বলো তো, লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস, এটা তো বাম দিক থেকে গেছো, তাই না? তাই না? তাই এটাকে বলা হয় বাম দিকবর্তী সীমা বা লেফট হ্যান্ড লিমিট। এই যে সীমা, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট বা LHL, বাংলায় বলে বাম দিকবর্তী সীমা। কারণ 3-এর কাছাকাছি গেছো কিন্তু বাম দিক থেকে, বুঝাতে পারলাম? আর পরেরটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট বা রাইট হ্যান্ড লিমিট। কারণ কি, তুমি 3-এর কাছাকাছি গেছো কিন্তু ডান দিক থেকে, বলো বুঝছি? এগুলো জাস্ট নোটেশন সম্পর্কে, আমরা আস্তে আস্তে পুরো ব্যাপারটা আয়ত্তে নিয়ে আসবো। নোটেশন ব্যাপারটা ক্লিয়ার? এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 3, 3-এর কাছাকাছি। এটা মানে বোঝায় বাম দিক থেকেও কাছাকাছি, ডান দিক থেকেও কাছাকাছি, দুই দিক থেকেই কাছাকাছি হতে পারবে। আর এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এক্স এর ভ্যালু 3-এর কাছাকাছি কিন্তু সামান্য ছোট, বা বাম দিকবর্তী লিমিট। এটা মানে হচ্ছে 3-এর কাছাকাছি কিন্তু সামান্য বড়, ডান দিকবর্তী লিমিট। এই জিনিসটা হচ্ছে এই দুইটার কম্বিনেশন। ঠিক আছে, এখন আমরা অ্যাকচুয়াল জিনিসে চলে আসছি। লিমিটের নোটেশন আমরা দেখে ফেলছি। এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা সবাই তোলো। একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স। তুমি চাইলে এই ফাংশনটাকে একটু সিম্পলিফাইও করতে পারো। এফ অফ এক্স ইকুয়ালস টু, উপরে কি খেয়াল করো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাই তো, x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এটা কাটা দিয়ে দিও না। কাটতে পারবা বলো তো? এই জিনিসটা আর এই জিনিসটা তুমি কি কাটতে পারবা? সব সময় পারবা না, কিছু কিছু জায়গায় পারবা। কখন পারবা না বলতেছি। আচ্ছা, এখন আমি তোমাকে এই ফাংশনটার একটা ভ্যালু বের করতে বললাম। ধরো এফ অফ 1 বাইর করো তো সবাই। এফ অফ 1 এক্স এর জায়গায় 1 বসাবা, তাহলে কত হয় বলো তো? 1 মাইনাস 9 ডিভাইডেড বাই 1 মাইনাস 3, উপরে হয় মাইনাস 8 ডিভাইডেড বাই মাইনাস 2, 4 হয়, তাই না? খুব সুন্দর একটা ভ্যালু চলে আসছে, তাই তো? আচ্ছা, এবার আমি তোমাকে এফ অফ 3 বাইর করতে বললাম। তোমরা দুইজন বন্ধু চিন্তা করো, দুইজন দুইভাবে করছে এই সেম অঙ্কটা, দুইভাবে করছে। একজন যেটা করছে, প্রথমজন আমাদের এফ অফ এক্স এর ভ্যালু তো এরকম, তাই না? এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। প্রথমজন একটু বলদ টাইপের। ও যেটা করছে, এক্স এর ভ্যালু সরাসরি এখানে 3 বসায় দিছে। সরাসরি ও যদি 3 বসায়, তাইলে যেই কাহিনীটা হয় 3 প্লাস 3, এখানে হচ্ছে 3 মাইনাস 3, এখানে হচ্ছে 3 মাইনাস 3। তো তোমার বলদ বন্ধুটা কি করছে, এই কাহিনীটা করে তো ঝামেলায় পড়ে গেছে। 0/0 চলে আসছে, অনির্ণেয় আকৃতি চলে আসছে। তোমার একজন বুদ্ধিমান বন্ধু, সে অনেক চালাক পণ্ডিত। সে যেটা করছে, সে যখনই এটা দেখছে, ও বুদ্ধিমানের মতো উপরে আর নিচ থেকে একটা জিনিস কাটা দিয়ে দিছে। এই দুইটা জিনিস কাটা দিয়ে দিল, তাহলে কি পড়ে থাকলো? এক্স প্লাস 3। এইবার সে এক্স এর জায়গায় 3 বসাইছে, 3 প্লাস 3 বা 6। এখন কথা হচ্ছে, কে ঠিক করছে আর কে ভুল করছে? এটা প্রথম, এটা 1, এটা 2, বলো কারটা ঠিক? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, কারটা ঠিক? তোমরা সবাই অ্যান্সার লিখতেছো এইটা। আমি তোমাকে কি বলছিলাম,
একটা ভগ্নাংশের লব আর হর থেকে তুমি তখনই কিছু একটা কাটতে পারবা যখন সেটার ভ্যালু শূন্য না হয়। মনে পড়ে? একদম শুরুই করছিলাম কিন্তু এটা দিয়ে। তুমি একটা ভগ্নাংশের লব আর হর থেকে তখনই কাটতে পারবা যখন ওই জিনিসটার ভ্যালু শূন্য না হয়। এখন আমি তোমাকে কোন পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু বের করতে দিচ্ছি আমাকে বলো তো। x ইকুয়ালস টু 3 পয়েন্টে, তাই না? x ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশনটার ভ্যালু বের করতে দিছি। x ইকুয়ালস টু 3 পয়েন্টে এই জিনিসটা আর এই জিনিসটা দুইজনের ভ্যালু শূন্য হয়ে গেছে না? তার মানে তুমি কি এখানে কাটতে পারবা এই দুইটা জিনিস? বলো তো, একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি তোমাকে কোন পয়েন্টে ফাংশনের ভ্যালুটা বের করতে দিচ্ছি? x ইকুয়ালস টু 3 পয়েন্টে f অফ 3, তাই না? এখন x ইকুয়ালস টু 3 পয়েন্টে এই জিনিসটা দুইজনেই 0 হয়ে যায়। তার মানে এই দুইটা জিনিস তুমি কাটতে পারবা কখনোই না। তার মানে তোমার চালাক যেই বন্ধুটা আছে ও কি করছে? ভুল করে ফেলছে। ওর এটা ঠিক হয় নাই। এটা কাটা যাবে না, এটা কাটা যাবে না। কেন কাটা যাবে না? কারণ x ইকুয়ালস টু 3 পয়েন্টে এটাও 0 এটাও 0। x ইকুয়ালস টু 3 পয়েন্টটা বাদে দুনিয়ার সকল পয়েন্টে তুমি এটা আর এটা কাটতে পারবা। কিন্তু যখনই x ইকুয়ালস টু 3 পয়েন্ট বা f অফ 3 বের করতে বলবে তখন তুমি এটা কাটতে পারবে না। ফর এক্সাম্পল দেখো, f অফ 1 এ 4 আসছে না? তুমি এটা যদি কাইটাও দিতা সেক্ষেত্রেও 4 আসতো, কারণ এটা ভ্যালিড তো। x ইকুয়ালস টু 1 পয়েন্ট এটা আর এটা 0 হয় না। সবাই বুঝছো এতটুকু? বলো, এতটুকু সবাই বুঝছো? x ইকুয়ালস টু 3 পয়েন্টে এইটা 0 হয়ে গেছে, তার মানে এখানে আমাদের এই দুটা কাটা যাবে না। আমাদের এই পয়েন্টে বা x ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কি? অনির্ণেয়। অর্থাৎ আমরা বলতে পারি f অফ 3 ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট। সবাই কি বুঝতে পারলাম? x ইকুয়ালস টু 3 পয়েন্টে ও 0 দুজনেই 0 হয়ে যাচ্ছে, এই জন্য তুমি এই দুটা কাটতে পারবে না। এই প্রসেসটা ভুল। তোমাকে এক্স্যাক্টলি ওই ফর্মেই x এর ভ্যালু 3 বসানো লাগবে। তাহলে x ইকুয়ালস টু 3 পয়েন্টে এই ফাংশনটা কি হয়ে গেছে? ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট, ঠিক আছে? আচ্ছা, তো এটার গ্রাফটা যদি আমরা আঁকাই তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। এটা সবাই একটু 5 সেকেন্ড মাথায় নাও। এটা সবাই 5 সেকেন্ড একটু মাথায় নাও। ভাইয়া এটার কোয়েশ্চেনটা কি বলতো? আমরা কনসেপ্ট বোঝাচ্ছি, কোয়েশ্চেন একটু পরে যাব। কোয়েশ্চেনে একটু পরে যাব। এটা ভুল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কারণ ও তো এখানে ভুল করে ফেলছে, তাই না? আমরা দেখছি একটা ভগ্নাংশের লব আর হর থেকে কোনো জিনিস কাটতে পারবা যখন ওই ভ্যালুটা শূন্য না হয়। এটা তো শূন্য হয়ে যাচ্ছে x ইকুয়ালস টু 3 পয়েন্টে। তো ও যে কাটছে ও ভুল করছে, ও ভুল করছে। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটার গ্রাফটা দেখব। এটার গ্রাফটা দেখতে কেমন হবে তুমি চিন্তা করো তো। এভাবে চিন্তা করো, y ইকুয়ালস টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 3। তুমি কিন্তু এই দুইটা জিনিস চাইলেই কেটে দিতে পারবা, শুধুমাত্র একটা পয়েন্টে কাটতে পারবা না। কোন পয়েন্টটা? x ইকুয়ালস টু 3। x ইকুয়ালস টু 3 পয়েন্টে এটা আর এটা 0 হয়ে যাবে। ওই পয়েন্টে কেবলমাত্র তুমি এটা আর এটা কাটতে পারবা না। তার মানে x ইকুয়ালস টু 3 পয়েন্টে আমাদের x এর ভ্যালু যখন 3, একটা মাত্র পয়েন্ট, কিন্তু ওই পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু ইনডিটারমিনেট। 0/0 চলে আসতেছে না? আমাকে বলো তো, ঠিক আছে না? x ইকুয়ালস টু 3 বাদে দুনিয়ার যত পয়েন্ট আছে, যখন x এর ভ্যালু 3 না, বুঝছো কিন্তু 3 না, তখন এটা কি 0 হবে? না, এটা 0 হবে না। তখন এই দুটো তুমি কেটে ফেলতে পারবে। তখন আমাদের ফাংশনটা দেখতে হবে y ইকুয়ালস টু x প্লাস 3। এটা একটা সরল রেখার ফাংশন না? সরল রেখার গ্রাফ না? বলো তো। এতটুকু বুঝছি। আমাদের যে ফাংশনটা আছে আমরা ওটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এটা আসলো। এটা থেকে আমি বুঝতে পারতেছি x এর ভ্যালু যখন 3, তখন এই ফাংশনটার ভ্যালু নির্ণয় করা সম্ভব না, অনির্ণয়। কারণ 0/0 তুমি 0 কাটতে পারবা না তো। ওকে, আর x এর ভ্যালু যখন 3 বাদে দুনিয়ার যাবতীয় যা কিছু হইতে পারে, তখন আমাদের ফাংশনটা দেখতে এরকম। এটা একটা সরল রেখা। এখন আমি যদি গ্রাফটা আঁকাই,
এই ফাংশনটার গ্রাফটা আঁকাই, আমাদের ফাংশনটা দেখতে এরকম হবে, একটা সরল রেখার গ্রাফ হবে, তাই না? সরল রেখার গ্রাফ সবাই পড়ে আসছো না ক্লাস 9-10-এ, কলেজে উঠেও পড়ে আসছো। এটার গ্রাফ দেখতে হবে অনেকটা এরকম, শুধুমাত্র একটা স্পেশাল পয়েন্টে এই ফাংশনের কোনো ভ্যালু থাকবে না, সেই পয়েন্টটা হচ্ছে এক্স এর ভ্যালু যখন 3। তার মানে এক্স এর ভ্যালু যখন 3, তখন এই ফাংশনটার কি কোনো ভ্যালু থাকবে আমাকে বলো তো? এই ফাংশনটা কিন্তু অনির্ণেয়, তার মানে এক্স এর ভ্যালু যখন 3, এই যে এই পয়েন্টটায়, তখন এই ফাংশনটায় আসলে কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ এখানে একটা ফাঁকা জায়গা থাকবে। আমি ফাঁকা করে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো। আমি যদি একটু গোলও করে দিই, এই যে এখানটায় কোনো ভ্যালু নাই, এই ভ্যালুটা নির্ণয় করা যায় না। বুঝছি? তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে f(3) নির্ণয় করা সম্ভব না। তো f(3) নির্ণয় করা সম্ভব না। এখন ধরো আমাদের দরকার পড়লো x এর ভ্যালু যখন 3, তখন ফাংশনটার ভ্যালু কি হবে? আমরা কি পারবো না বের করতে? এক্স্যাক্টলি 3 পয়েন্টে কত সেটা আমরা জানি না। আমরা এখন চেষ্টা করব x এর ভ্যালু যদি 3 না হয়ে 3-এর কাছাকাছি হয়, তখন ফাংশনটার ভ্যালু কত সেইটা আমরা বের করার চেষ্টা করব। বুঝতে পারলাম? এখানেই আসলে লিমিটের পাওয়ারটা। দেখো x = 3 পয়েন্টে কিন্তু ফাংশনের ভ্যালুটা নাই, জানি না। এখন আমরা চেষ্টা করতেছি 3 না হয়ে যদি 3-এর কাছাকাছি হয়, 3-এর খুব কাছাকাছি হয়, সেক্ষেত্রে ফাংশনের ভ্যালুটা কত সেটা আমরা বের করব। তো f(3) আমরা এখন বের করব না, আমরা এখন যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 3, অর্থাৎ x এর ভ্যালু 3-এর কাছাকাছি হলে তখন ফাংশনটার ভ্যালু কত হবে, এইটা আমাদের এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা নিয়েই আমাদের 9.1 বা প্রথম পার্টটা, পুরা চ্যাপ্টারটা, এখান থেকে প্রশ্ন আসবে। সবাই বুঝলাম? f(3) 3 পয়েন্টে এক্স্যাক্টলি আমি জানি না ফাংশনটার ভ্যালু কত, কিন্তু এখন আমি চাচ্ছি এক্স্যাক্টলি 3 না, 3-এর কাছাকাছি x টেন্ডস টু 3 হলে তখন আমাদের ফাংশনটার ভ্যালু কত সেটা আমরা বের করতে চাচ্ছি। x এর ভ্যালু 3 না, কিন্তু 3-এর কাছাকাছি হলে তখন কি হবে? 3 হলে তো অনির্ণয় হয়ে যায়, আমি নির্ণয় করতে পারি না। আচ্ছা, এখন 3-এর কাছাকাছি আবার 2 দিক থেকে হইতে পারে। বলো, এতটুকু বুঝছো? এতটুকু বুঝতে পারলে তুমি লিমিট বুঝে ফেলছো। x = 3 পয়েন্টে ফাংশনটার কোনো ভ্যালু নাই, নির্ণয় করতে পারতেছি না। আমি কি চাচ্ছি? এখন 3-এর কাছাকাছি হলে x এর ভ্যালু, তখন ফাংশনটার ভ্যালু কত সেটা আমরা বের করব। তো এখন 3-এর কাছাকাছি 2 দিক থেকে যাওয়া যায়, আমরা দেখে আসছি। কোন দিক থেকে? একটা হচ্ছে বাম দিক থেকে যাওয়া যায়। চিন্তা করো, এই যে বাম দিক থেকে তুমি 3-এর কাছাকাছি যাচ্ছ, তাই না? তাই তো। তাহলে আমাদের ফাংশনটার ভ্যালু কোন পয়েন্টের দিকে যাচ্ছে খেয়াল করো তো। দেখো, এই পয়েন্টে ফাংশনটা এখানে, তুমি যত 3-এর কাছাকাছি যাচ্ছ, আমাদের ফাংশনটার ভ্যালু এই বিন্দুটার কাছাকাছি যাচ্ছে। এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে এখানকার কোন একটা পয়েন্ট। বুঝছো? ফাংশন ভ্যালু মানে কি? y ভ্যালু না? ফাংশন ভ্যালু মানে কিন্তু y ভ্যালু। ফাংশন ভ্যালু মানে হচ্ছে y এর ভ্যালুটা, তাই তো? এটাই হচ্ছে ফাংশনের ভ্যালু। তো x এর ভ্যালু 3-এর যত কাছাকাছি যাচ্ছ বাম দিক থেকে, আমাদের ফাংশন ভ্যালুটা কোন দিকে যাচ্ছে খেয়াল করো। যে এই বিন্দুটা y এর এই ভ্যালুটার দিকে যাচ্ছে। বুঝাতে পারলাম? এটাকে আমরা ধরে নিলাম l। এই যে এতটুকু ভ্যালু হচ্ছে l। তার মানে আমরা বলতে পারি না লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, 3-এর কাছাকাছি গেছে কিন্তু বাম দিক থেকে, তার মানে 3-এর খুব কাছাকাছি কিন্তু তার থেকে সামান্য ছোট x এর ভ্যালু, তখন আমাদের যেই ফাংশন ভ্যালুটা, লিমিটিং ভ্যালু অফ দিস ফাংশন when x টেন্ডস টু 3 মাইনাস, সেটা কত? আমরা ধরে নিচ্ছি l। ওকে, এটা কি বলা হয়? লেফট হ্যান্ড লিমিট। এই জিনিসটাকে কি বলা হয়? এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট। এই ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট কত আসছে? এটা আসছে, দাঁড়াও একটু এদিকে লিখি। লেফট হ্যান্ড লিমিট কত আসছে? এটা আসছে। এতটুকু বুঝছি। আচ্ছা, এখন 3-এর কাছাকাছি আবার
ওই দিক থেকেও কিন্তু আসা যায়। বুঝছো, যে বাম দিক থেকে তুমি 3-এর কাছাকাছি আসতেছো, তাহলে খেয়াল করো তো আমাদের ফাংশনটা, এটা কিন্তু ফাংশনের গ্রাফটা, ফাংশনটা কোন পয়েন্টের দিকে আসতেছে খেয়াল করো তো। আমাদের ফাংশনটাও কিন্তু এই যে এই পয়েন্টের দিকে আসতেছে, ফাংশন ভ্যালুটা তুমি কি খেয়াল করছো এটা? বলো তো, তুমি ওই দিক থেকে যত 3-এর কাছাকাছি আসতেছো আমাদের ফাংশন ভ্যালুটা এই পয়েন্টটার দিকেই আসতেছে, তাই না? তাই তো, তার মানে আমরা বলতে পারি এই যে এই পয়েন্টে আমাদের যে রাইট হ্যান্ড লিমিট বা RHL, তার ভ্যালু কি হবে? লিমিট x টেন্ডস টু 3 প্লাস f of x, এবং এই দুইটা ভ্যালু কি সমান আসছে না? দেখো তো, লেফট হ্যান্ড লিমিট আমাদের x এর ভ্যালু যখন 3-এর কাছাকাছি যাচ্ছে কিন্তু 3-এর থেকে সামান্য ছোট, আমাদের ফাংশন ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? l এর কাছাকাছি যাচ্ছে, যে এই পয়েন্টের কাছাকাছি যাচ্ছে ফাংশন ভ্যালুটা, তার মানে এই ভ্যালুটা l এর সমান আসছে। সেম ভাবে রাইট হ্যান্ড লিমিট আমাদের x এর ভ্যালু যখন 3-এর কাছাকাছি এদিক থেকে আসতেছে, ডান দিক থেকে আসতেছে, আমাদের ফাংশনটা কি এই পয়েন্টের দিকেই আসতেছে, এই পয়েন্টে কোন ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছে? এইটা। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই কার সমান হয়েছে? একটা নির্দিষ্ট ভ্যালু বা এল এর সমান হয়েছে, তাই না? তার মানে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু যখন 3-এর কাছাকাছি তখন এই ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে এল। এল কিভাবে বের করতে হয় আমরা দেখব। বলো, বুঝছ? সবাই কি বুঝছ? এতটুকু একটু মাথায় নাও। আমরা x = 3 পয়েন্টে ফাংশনটার কোনো ভ্যালু পাচ্ছিলাম না, এই জন্য আমরা কি চেষ্টা করছি? ফাংশন x এর ভ্যালু 3 না, কিন্তু 3-এর কাছাকাছি হলে ফাংশনের ভ্যালুটা কত সেটা আমরা বের করব। এখন 3-এর কাছাকাছি দুই দিক থেকে যাওয়া যায়। প্রথমত লেফট হ্যান্ড মানে বাম দিক থেকে যাওয়া যায়, অর্থাৎ x এর ভ্যালু 3-এর কাছাকাছি কিন্তু সামান্য ছোট। আবার ডান দিক থেকেও যাওয়া যায়, 3-এর কাছাকাছি কিন্তু সামান্য বড়। তো আমরা এই দুইটা লিমিট বের করব, এবং যদি আমরা দেখি এই দুইটা লিমিট দুইটাই সমান আসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই পয়েন্টে, অর্থাৎ x টেন্ডস টু 3, এই পয়েন্টে আমাদের ফাংশনটার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, এবং সেই লিমিটিং ভ্যালুটা হচ্ছে এল এর সমান। এল হচ্ছে যে ওই পয়েন্টে ফাংশনটা কোন ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করতেছে। 3+টা বুঝো নাই? উপরে লিখবো 3+টা বুঝি নাই? 3+ হচ্ছে x এর ভ্যালু 3-এর কাছাকাছি, খেয়াল করো ডান দিক থেকে আসতেছো, 3-এর কাছাকাছি, খুব কাছাকাছি কিন্তু 3 থেকে সামান্য বড়। তাহলে ফাংশন ভ্যালুটা দেখো তো এই দিক থেকে এদিকে আসতেছে না, এই পয়েন্টের দিকে আসতেছে, খেয়াল করো এই পয়েন্টের দিকে আসতেছে, তাই না? তার মানে x এর ভ্যালু 3-এর কাছাকাছি, তুমি বাম দিক থেকে যাও আর ডান দিক থেকে যাও, আমাদের ফাংশন ভ্যালু এটা কিন্তু ফাংশন ভ্যালুটা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে যাচ্ছে, তাই তো? একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে, ওই মানটাই হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 f of x। এখন যদি এরকম হইতো, একটু মাথায় নাও, LHL RHL, LHL মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, RHL মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এই এলটা কি, এটা আমি ধরে নিছি, এটা বুঝাবো পরে। ধরো এতটুকুর মান হচ্ছে এল, এতটুকুর মান আসলে 6 হয়, আপাতত ধরে নাও এল। আমি ধরে নিছি এই এলটা জাস্ট ধরে নিছি তোমাদের বোঝানোর জন্য। মানে এই যে এই পয়েন্টে মান হচ্ছে এতটুকুর মান হচ্ছে এল, আমরা ধরে নিছি এতটুকু আসলে 6 হয়, আমরা ধরে নিছি এই মানটা হচ্ছে এল। বলো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তো দেখলাম লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই কি একটা নির্দিষ্ট ভ্যালু বা এল এর সমান হচ্ছে না? দেখো তো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই একটা নির্দিষ্ট বিন্দুর দিকে অ্যাপ্রোচ করতেছে, একটা নির্দিষ্ট বিন্দুর দিকে আগাচ্ছে। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই সমান হচ্ছে না, তাই তো? দুটা সমান হওয়াই লাগবে। দুটা যদি সমান না হয়
তাহলে ওই ফাংশনের লিমিট ভ্যালু মানে ওই পয়েন্টে, এখানে কোন পয়েন্ট x ইকুয়ালস টু 3 পয়েন্ট, এই পয়েন্টে আমরা লিমিট বের করতেছি, তাই না? দেখো x ইকুয়ালস টু 3 পয়েন্টে আমাদের ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করতেছি, লিমিট x টেন্ডস টু 3 f of x। এটা মানে হচ্ছে x ইকুয়ালস টু 3 পয়েন্টে ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করতেছি। এখন লিমিটিং ভ্যালু বের করার জন্য আগে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করা লাগবে। লিমিটিং ভ্যালু এক্সিস্ট কখন করবে? যখন এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটা এক্সিস্ট করবে এবং তারা সমান হবে। আমরা এখানে দেখতে পারলাম আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটাই এক্সিস্ট করে, দুইটার ভ্যালুই কি এল এর সমান। তো দুইটাই সমান, তার মানে এই কেসে আমাদের লিমিট এক্সিস্ট করে। আবারও বলি, আমরা একদম শুরু থেকে বলতেছি, আমরা চেষ্টা করতেছিলাম x ইকুয়ালস টু 3 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু বের করতে, কিন্তু x ইকুয়ালস টু 3 পয়েন্টে এক্স্যাক্টলি 3 পয়েন্টে আমাদের ফাংশনটার কোনো ভ্যালু নাই, সেটা অনির্ণয় হয়ে গেছে। তো এখন আমরা এক্স্যাক্ট 3 পয়েন্টে তো পারিতেছি না, তাই না? আমাদের এখন কি করতে হবে? ওই দুধের স্বাদ ঘোল দিয়ে, কি বলে ঘোল দিয়ে মিঠাই নাকি, ওরকম কিছু একটা। আমি কি করব? 3-এর কাছাকাছি, এক্স্যাক্টলি 3 না, 3-এর কাছাকাছি ফাংশন ভ্যালু কত সেটা বের করব। ওটাকেই প্রকাশ করা হয় এভাবে, লিমিট x টেন্ডস টু 3 f of x। অর্থাৎ এক্স্যাক্টলি 3 লাগবে না আমার, 3-এর কাছাকাছি গেলে ফাংশনটা কোন ভ্যালুর দিকে যায়, ফাংশনটা কি ভ্যালু দেয় সেটা আমরা বের করতে যাচ্ছি। এখন 3-এর কাছাকাছি কিন্তু আবার দুই দিক থেকে যাওয়া যায়, একটা হচ্ছে বাম দিক থেকে, একটা হচ্ছে ডান দিক থেকে, তাই তো? তার মানে আমাদের লিমিট দুইটা আসবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। দেখো বাম দিক থেকে তুমি যখন x এর কাছাকাছি, 3-এর কাছাকাছি যাও, আমাদের ফাংশনটা কি কোন পয়েন্টের দিকে যায়? এই পয়েন্টের দিকে যায় বা এই ভ্যালুটার দিকে যায়। আমরা ধরে নিচ্ছি এই ভ্যালুটা হচ্ছে l। সেম ভাবে তুমি যখন ডান দিক থেকে এই পয়েন্টের দিকে আসতেছো, 3-এর কাছাকাছি আসতেছো, আমাদের ফাংশনটা কিন্তু সেম পয়েন্টের দিকে আগাচ্ছে, সেম ভ্যালুর দিকে আগাচ্ছে, তাই না? তাই তো? তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটাই এক্সিস্ট করে এবং দুটাই সমান। তার মানে এই পয়েন্টে তুমি লিমিট বের করতে পারবা। এটা হচ্ছে লিমিটের অস্তিত্বশীলতার শর্ত, লিমিটের অস্তিত্বশীলতার শর্ত। বুঝাতে পারলাম? এখন এই শর্তটা আমরা একটু লিখব, এই শর্তটা আমরা একটু লিখব। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে, আচ্ছা ওটা দেখার জন্য একটু টাইম নাও, সব কিছু মাথায় নিতে একটু 10 সেকেন্ড টাইম নাও। জিনিসগুলো নতুন, বুঝতে একটু ঝামেলা হতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। ভাইয়া বাম দিক থেকে গেলে প্লাস হওয়ার কথা না, বাম দিক থেকে, বাম দিক থেকে তো প্লাস কেন হবে? 3 থেকে সামান্য ছোট না? তিন থেকে সামান্য ছোট না? আস্তে আস্তে সব বুঝতে পারবা, আস্তে আস্তে সব বুঝতে পারবা। এটা দেখো, এতক্ষণ যা বুঝাইছি, যা বুঝাইছি ওটা বুঝো, অতটুকু মাথায় নাও, অতটুকু মাথায় নাও। ঠিক আছে, লিমিটের সংজ্ঞায় আমরা এখনো যাই নাই। ধরো আমাদের একটা ফাংশন, আমরা এখন যেটা করব, লিমিট x টেন্ডস টু a, এই পয়েন্টে যে x যখন a এর কাছাকাছি যাবে, অর্থাৎ a পয়েন্টে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করব। বুঝছো? তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে কোশ্চেনে, ধরো f of x দেওয়া আছে এবং আমাকে বের করতে বললো x টেন্ডস টু a, a পয়েন্টে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত। এখন x এর ভ্যালু a এর কাছাকাছি তো দুই দিক থেকে হইতে পারে, বাম দিক থেকে আর ডান দিক থেকে, তাই না? এখন যদি এরকম হয়, তুমি বাম দিক থেকে গিয়ে দেখলা লিমিটিং ভ্যালু একরকম, ডান দিক থেকে গিয়ে দেখলা লিমিটিং ভ্যালু আরেক রকম, তাহলে তো ঝামেলা হয়ে গেল, তাই না? ওরকম হবে, এখন না, আজকের ক্লাসে না, আমরা 2-3টা ক্লাস করে ওই কাহিনীটা দেখব, তখন তোমরা একটু বড় হবা, এখন অনেক ছোট, এখন ওইটা দেখাবো না। তো এই পয়েন্টে আমাকে লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। তো এই পয়েন্টে লিমিটিং ভ্যালু থাকার শর্তটা কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনের সমান হইতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিটের সংজ্ঞা কি ছিল বলো তো? তুমি a এর কাছাকাছি যাবা কিন্তু বাম দিক থেকে, অর্থাৎ x এর ভ্যালু a এর খুব কাছাকাছি কিন্তু একটু ছোট, একটু ছোট, এটা কি আমাদের লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট, তার ডেফিনেশন কি?
লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, অর্থাৎ এক্স এর ভ্যালু এর কাছাকাছি হবে কিন্তু সামান্য বড়, এইটা, তাই তো? তো এই দুইটা ভ্যালু সমান হওয়া লাগবে, তাহলেই এই পয়েন্টের লিমিট এক্সিস্ট করে, তাহলেই এই পয়েন্টের লিমিট, এই যে এই পয়েন্টের লিমিট এক্সিস্ট করে। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো এই কথাটা ক্লিয়ার? আজকে হবে না আমি জানি, ক্লিয়ার আর 2-3টা ক্লাস পরে হবে। ঠিক আছে, এখন দেখি অঙ্ক কিরকম আসে। অঙ্ক হবে এরকম, ঘাবড়ানোর কিচ্ছু নাই, ঘাবড়ানোর কিচ্ছু নাই, এটা ডেমো অঙ্ক। তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, খেয়াল করো, এই একটা ফাংশন, খেয়াল করছো ফাংশনটা, খেয়াল করছো? এই একটা ফাংশন, এই একটা ফাংশন, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে এটার লিমিটিং ভ্যালু বের করতে হবে। কোন পয়েন্টে? দেখো বাম পাশে দেওয়া আছে, বাম পাশে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন শূন্যের কাছাকাছি তখন এই ফাংশনটার ভ্যালু কত? বুঝতে পারলাম? অঙ্কগুলো এরকম। প্রথমে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা মানে তো বুঝছো, এই চ্যাপ্টারের সব অঙ্ক এরকম, লিমিট এক্স টেন্ডস টু একটা সংখ্যা, অর্থাৎ এক্স এর ভ্যালু এর কাছাকাছি হলে আমাদের কোনো একটা ফাংশনের ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। এখন এই অঙ্কগুলার করার প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ফার্স্টে চেক করতে হবে যে ওই পয়েন্টে, যে 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা, অস্তিত্বশীল কিনা। লিমিট এক্সিস্ট করে কিনা কেমনে চেক করে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, ওই দুটা সমান হওয়া লাগবে, ওই দুটা সমান হওয়া লাগবে। শিখাইছি না? কনসেপ্টটা বুঝো, কেমনে করবে ওটা পরে, ওটা পরে। কোনো একটা পয়েন্টে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে লিমিট অস্তিত্বশীল কিনা কেমনে চেক করব? লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব, দুইটা সমান কিনা চেক করব। যদি সমান হয় তাহলে লিমিট এক্সিস্ট করে, না হলে লিমিট এক্সিস্ট করে না। এই টাইপের প্রত্যেকটা অঙ্ক করার প্রথম স্টেপ হচ্ছে এইটা। প্রথম স্টেপটা কি দেখাচ্ছি, লিমিটের অস্তিত্বশীলতা। লেখো, এটা সবাই লেখো, তোমরা বুঝবা, ঘাবড়ানোর কিছু নাই। অঙ্ক সহজ, অঙ্ক খুবই সহজ, অঙ্ক খুবই সহজ। এখানে যা যা লেখা আছে সবকিছু বুঝছো কিনা, কেমনে করে ওইটা পরে। এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে কোনো ফাংশনের লিমিট, কোনো ফাংশনের লিমিট, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এই যে এটাই সেই লিমিটিং ভ্যালুটা, এটাই তোমাকে কোশ্চেনে বের করতে দিবে। এক্স এর ভ্যালু যখন এ এর কাছাকাছি তখন ওই ফাংশনটার ভ্যালু কত, এর অস্তিত্ব থাকবে, এর অস্তিত্ব থাকবে যদি, যদি খেয়াল করো তো, এটা, এটা কি আমাদের রাইট হ্যান্ড লিমিট না? এটা কি আমাদের লেফট হ্যান্ড লিমিট না? এই দুইজনেরই অস্তিত্ব থাকে, তার মানে এই দুইজনেরই একটা ভ্যালু থাকে, নির্দিষ্ট ভ্যালু থাকে, এবং তারা দুইজন সমান হয়, তারা দুইজন সমান হয়। কনসেপ্টটা বুঝছো? কনসেপ্টটা বুঝছো? আবার বলতেছি, আবার বলতেছি, কোন একটা বিন্দুতে তোমাকে কোশ্চেনে কি করতে দিবে? কোশ্চেনে দিবে হচ্ছে এরকম, একটা ফাংশন দেওয়া থাকবে এবং একটা নির্দিষ্ট পয়েন্টে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করতে হবে। এখন এগুলা করার আইডিয়াল প্রসেস হচ্ছে, প্রথম স্টেপ তোমাকে চেক করতে হবে লিমিট এক্সিস্ট করে কিনা ওই বিন্দুতে। লিমিট এক্সিস্ট কেমনে করে, কেমনে চেক করবা? প্রথমত তোমাকে ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটটা বাইর করতে হবে, অ্যান্ড দেন রাইট হ্যান্ড লিমিটটা বাইর করতে হবে। দুইটাই এক্সিস্ট করতে হবে, মানে দুইটারই ভ্যালু থাকা লাগবে, এবং ওই দুইটা ভ্যালু সমান হলেই ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট করে এবং এবং তুমি লিমিট বের করতে পারবা। কিন্তু সুখবর হচ্ছে তোমাদের বইয়ে যতগুলা অঙ্ক আছে সবগুলাতেই লিমিট এক্সিস্ট করে, তো এই স্টেপটা করার দরকার নাই, এই স্টেপটা করার দরকার নাই, তুমি ডিরেক্টলি অঙ্কে ঢুকে যাবা। কারণ অঙ্ক কিভাবে করতে হয় সেটা খুবই সহজ, এতক্ষণ যা কনসেপ্ট পড়াইছি কোনোটাই কাজে লাগবে না। কনসেপ্টটা ক্লিয়ার করার উদ্দেশ্য হচ্ছে এগুলো পরে কাজে দিবে আমরা যখন আরেকটু বড় হব। বড় হব বলতে 3-4টা ক্লাস করলেই তোমরা বড় হয়ে যাবা। বলো বুঝছো? বলো বলো বলো, বুঝছো বুঝছো বুঝছো? এখন আমরা অঙ্কে চলে যাব, টাইপ ওয়াইজ অঙ্কে। টাইপ ওয়াইজ অঙ্কে আমাদের কনসেপ্ট বোঝানো শেষ, আমাদের কনসেপ্ট বোঝানো শেষ, এখন ধুমধাম অঙ্ক করব, ধুমধাম অঙ্ক করব। ওকে,
এটাই ছিলাম, অনির্ণেয় আকৃতি। লিমিটের কাজ অনির্ণেয় আকৃতি দূর করা। লিমিটের কাজ কি? অনির্ণেয় আকৃতি দূর করা। আবার বলি, লিমিটের কাজ কি? অনির্ণেয় আকৃতি দূর করা। এখানে অনেকগুলো অনির্ণেয় আকৃতি আছে, মেইনলি তোমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে, সবচেয়ে বেশি কাজ করতে হবে এই দুইটা নিয়ে। তুমি যখনই দেখবা এরকম অনির্ণেয় আকৃতি চলে আসছে, লিমিট তোমাকে এই অনির্ণেয় আকৃতি দূর করতে সহায়তা করবে। লিমিট তোমাকে এই অনির্ণেয় আকৃতি দূর করতে সহায়তা করবে। এই দুইটা সবচেয়ে বেশি, আর এইটা মাঝে মাঝে একটা টাইপ আছে এইটা, বাকিগুলা কাজের না, বাকিগুলা কাজের না, এটা আর এটা। লিমিটের কাজ হচ্ছে কোনো ফাংশনের মধ্যে, ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, ধরো এক্স এর জায়গায় তুমি 3 বসাইছো, 3 বসায় যদি দেখো এই অনির্ণেয় আকৃতি চলে আসছে, লিমিট কি করবে? তোমাকে হেল্প করবে এই অনির্ণেয় আকৃতি দূর করতে। কিভাবে? দেখাচ্ছে। কিভাবে? দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? তো আমার প্রথম টাইপ, আমাদের প্রথম টাইপের নামটা কি? সবাই লেখো, কোয়েশ্চেনটা তোলো। সরাসরি মান বসিয়ে আমাদের প্রথম টাইপের নামটা কি? সরাসরি মান বসিয়ে। লিমিটের কাজ কি? অনির্ণেয় আকৃতি দূর করা, তাই না? লিমিটটা এরকম দেওয়া থাকবে, একটা ফাংশন থাকবে, ওই ফাংশনের আগে একটা লিমিট বসানো থাকবে। তার মানে এক্স এর ভ্যালু যখন শূন্যের কাছাকাছি তখন এই ফাংশনটার মান কত? কোয়েশ্চেনটা বুঝছো? একটা ফাংশন লিমিট এক্স টেন্ডস টু সামথিং, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন শূন্যের কাছাকাছি, ফাংশনটার ভ্যালু কত? লিমিটের কাজ অনির্ণেয় আকৃতি দূর করা। এখন তুমি যদি দেখো ওই ভ্যালুটা, এক্স এর ভ্যালু 0 বসে কোনো অনির্ণেয় আকৃতিই আসে নাই, তাহলে তো দূর করার কিছু নাই, তুমি ডিরেক্টলি ফাংশন ভ্যালুটা বসায় দিবা। তো লিমিটের প্রত্যেকটা অঙ্কে তোমার প্রথম স্টেপটা হবে লিমিটিং ভ্যালুটা, অর্থাৎ এক্স টেন্ডস টু 0 না, এইটা মূল ফাংশনে বসায় দেখবা। বসায় যদি দেখো কোনো অনির্ণেয় আকৃতি না আসে, তাহলে যেটা আসছে ওটাই আনসার, তাই না? তোমার এই ভ্যালুটা বের করতে বলছে, এখানে তো কোনো অনির্ণেয় আকৃতি নাই, কাকে দূর করবা? লিমিটের কাজ অনির্ণেয় আকৃতি দূর করা। তো বসাও তো, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই cos x। এক্স এর জায়গায় কত বসাবা? 0 বসাবা, মনে মনে বসাও। ফার্স্ট স্টেপটা মনে মনে করতে হয়। তো cos x এর জায়গায় 0 বসাও, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তো e টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1। এটা কি কোনো অনির্ণেয় আকৃতি আসছে? না। তার মানে এটা আর কিছু করার দরকারই নেই, তুমি ডিরেক্টলি ভ্যালু বসায় দিবা। e টু দি পাওয়ার cos 0, x এর জায়গায় 0 বসাইছো, মানে লিমিটিং ভ্যালুটা যখনই বসাবা পাশে আর লিমিটটা লেখা লাগবে না, বুঝছো? লিমিটিং ভ্যালুটা যখনই বসায় দিবা ফাংশনটায়, আর লিমিটিং ভ্যালুটা পাশে লেখা লাগবে না, পরের লাইনে তুমি অ্যান্সার লিখে ফেলবা cos 0। তো e টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 আমাদের অ্যান্সার হচ্ছে e। সবাই কি বুঝতে পারলাম? লিমিট এক্স টেন্ডস টু 0 একটা ফাংশন দেওয়া থাকবে, তোমার প্রথম স্টেপ হচ্ছে যেই ভ্যালুতে লিমিটিং ভ্যালুটা বের করতে বলছে, অর্থাৎ 0, এক্স এর মান যখন 0, তুমি সেটা ফাংশনটায় বসায় দেখবা। যদি কোনো অনির্ণেয় আকৃতি না আসে, ওটা সবচেয়ে সহজ টাইপ, সরাসরি মান বসিয়ে তুমি ডিরেক্টলি ভ্যালুটা বসায় দিবা। আর যখনই লিমিটিং ভ্যালুটা বসাবা ফাংশনটায়, এই লিমিটটা আর লেখা লাগবে না, বসায় দিছি, কাজ শেষ। বসায় দিছি, কাজ শেষ। এরকম আরো কয়েকটা অঙ্ক করব, এগুলো খুবই সহজ, তারপরেও আসে, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। আরেকবার বলতেছি, প্রশ্নটা বুঝছো তো? এই প্রশ্নটার মানে হচ্ছে লিমিটের প্রত্যেকটা প্রশ্নে এই জিনিসটা থাকবে, লিমিট এক্স টেন্ডস টু সামথিং, অর্থাৎ এক্স এর ভ্যালু কোনো কিছুর কাছাকাছি, আরেকটা ফাংশন থাকবে, এই হচ্ছে সেই ফাংশনটা। তো লিমিটের অঙ্ক সলভ করার প্রথম স্টেপ, যেই ভ্যালুটা আছে না, এটা তুমি এই ফাংশনে এক্স এর জায়গায় বসায় দিবা। যদি বসায় দেখো কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, তাহলে ওখানে আসলে লিমিটের কোনো কাজ নাই, অনির্ণেয় আকৃতিও তো নাই, তাই না? তাই তো, লিমিটের কাজ হচ্ছে অনির্ণেয় আকৃতি দূর করা। যদি কোনো অনির্ণেয় আকৃতি না থাকে, তোমার কাজ খুবই সহজ, এক্স এর ভ্যালু ডিরেক্টলি বসায় দাও, যেটা আসবে এটাই আনসার। cos 0 এর ভ্যালু 1 কেমনে? কি করা উচিত তোমারে বলো তো?
পরেরটা তোলো 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 তোলো, যে লিমিট, আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাংশনটা। তোমার প্রথম কাজ হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু যেই ভ্যালুটা থাকবে, অর্থাৎ এক্স এর ভ্যালু যার কাছাকাছি ওই ভ্যালুটা এখানে বসায় দেখবা যে কোনো অনির্ণেয় আকৃতি আসে কিনা। যদি আসে তাহলে ওই অনির্ণেয় আকৃতি দূর করতে হবে। কেমনে দূর করবা? লিমিট তোমাকে হেল্প করবে। আর যদি কোনো অনির্ণেয় আকৃতি না আসে তাহলে তো তোমার অঙ্ক একদম সহজ, জাস্ট ভ্যালুটা বসাই দিবা। তুমি মনে মনে ভ্যালুটা বসাও তো, তাহলে কি থাকে, মনে মনে বসাবা ফার্স্টে, এক্স এর জায়গায় 0 বসাবা, 0 সাইন 0 এর ভ্যালু কত, 0 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু হচ্ছে 0, কস 0 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে প্লাস 1 স্কোয়ার। কি আসতেছে বলো তো, 0/1। এটা কি কোনো অনির্ণেয় আকৃতি? না, এটা কিন্তু 0, এটা কিন্তু 0, তাই না? এটা কি কোনো অনির্ণেয় আকৃতি হয়েছে? না। তো এখন তোমার কাজ খুবই সহজ। তুমি কি করবা, এই ফাংশনটা এক্স এর জায়গায় 0 বসাই দিবা। খেয়াল করো, তুমি এক্স এর জায়গায় 0 বসাইছো, লিমিট কিন্তু চলে গেছে, 0 মাইনাস সাইন 0 ডিভাইডেড বাই 0 প্লাস কজ স্কোয়ার 0। কি পরে থাকে, রুট ওভার অফ 0 মাইনাস 0 ডিভাইডেড বাই 0 প্লাস 1 স্কোয়ার। কত আসছে? 0। এটা আর লেখার পরের দরকার নেই। তার মানে এটার অ্যান্সার হচ্ছে এইটা, এটার অ্যান্সার হচ্ছে এইটা। বলো, বুঝছো? বলো বলো বলো। এরকম কেউ কি আসো যে বুঝো নাই? এরকম কেউ কি আসো যে বুঝো নাই? আমরা এখনো লিমিটে ঢুকি নাই, কিন্তু এটা লিমিটের প্রথম টাইপ। তুমি যদি দেখো যেই ভ্যালুটা ওটা বসাই কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না, ওখানে লিমিটের কাজ নাই, হুদাই দিছে তোমারে, তুমি জাস্ট ভ্যালুটা বসাই দিবা, কাজ শেষ, কাজ শেষ। ঠিক আছে, পরেরটা দেখো তো, বসে দেখো কোনো অনির্ণেয় আকৃতি আসতেছে না। অনির্ণেয় আকৃতি কোনগুলো মনে আছে তো নিশ্চয়ই, 0/0, ইনফিনিটি আর 1⁻∞। তোমাদের সিলেবাসে মেইনলি এই তিনটা, এই তিনটার বাইরে খুবই কম, খুবই কম। বসে দেখো কোনো অনির্ণেয় আকৃতি আসে না। যেহেতু আসে না, তুমি ডিরেক্টলি পরের লাইনেই কি লিমিটিং ভ্যালুটা বসাই দিবা। তো যদি বসাও কি থাকে, 0 - 1 2 × 0 -7 × 0 প্লাস 5, তাহলে কত হয় বলো তো, -1/5। এগুলো কোনো অঙ্ক না, এগুলো কোনো অঙ্ক না। IIT 1997 3M, এটা মানে কি? IIT মানে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি, 1978 সালে আসছে 3 নাম্বারের জন্য। এগুলো খুবই সহজ, যেগুলো সহজ ওগুলো তোমাদের করাবো। IIT-তে মাঝে মাঝে অনেক কঠিন কোয়েশ্চেন দেয়, যেগুলো একদম মাথা ঘুরে যাওয়ার অবস্থা, তো ওগুলো লাগবে না। 1⁻∞ তো 1 হওয়ার কথা না, 1⁻∞ 1 না। এটা সবাই বুঝছো বলো তো? এটা সবাই বুঝছো? পরেরটাই যাচ্ছি। আমরা কিন্তু এখনো লিমিটের কোনো প্রয়োগই করি নাই। লিমিটের কাজ কি? অনির্ণেয় আকৃতি দূর করা। এগুলাই তো অনির্ণেয় আকৃতি ছিলই না। ডক্টরের কাজ কি? রোগীর মধ্যে রোগ থাকলে সেটা দূর করা, তাই না? লিমিটের কাজ হচ্ছে কোনো একটা ফাংশনে কোনো একটা পয়েন্টে যদি অনির্ণেয় আকৃতি থাকে তাহলে সেটা দূর করা। এখন রোগীর মধ্যে রোগ না থাকলে তো ডাক্তারের কিছু করার নেই। ঠিক সেম ভাবে এখানে কোনো অনির্ণেয় আকৃতি ছিল না, লিমিট এখানে বেসিক্যালি কিচ্ছু করে নাই, জাস্ট ভ্যালুটা ডিরেক্টলি বসাইছে। বুঝাতে পারলাম? এখন অনির্ণেয় আকৃতি থাকলে লিমিটটা তার পাওয়ার অ্যাপ্লাই করবে। আমাদের সেকেন্ড টাইপ, উৎপাদকে বিশ্লেষণ। লেখো সবাই, টাইপ 2, উৎপাদকে বিশ্লেষণ। এই যে এই বান্দা দিয়েই কিন্তু শুরু করছিলাম। তোমরা টাইপ লিখবা, অঙ্ক করবা, ওকে? আর এটা প্রথম ক্লাস, তো সবাইকে সাজেশন থাকবে এটা আরেকবার রিভিউ করা, মানে এই ক্লাসটা 2বার দেখা উচিত। শুরুর দিকে কনসেপচুয়াল জিনিসপত্র গেছে, ওগুলো একবারে বোঝাটা একটু ডিফিকাল্ট।
ওয়ানের উপরে যা থাকে ওয়ান হয়, কিন্তু ইনফিনিটি আলাদা জিনিস, বুঝছো? ইনফিনিটি অন্যরকম জিনিস, ঠিক আছে? এরকম পড়ে আসছো না, জিরোকে তুমি যেটা দিয়েই ভাগ দাও জিরো হয়, তাই না? কিন্তু জিরোকে জিরো দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয়। আর 1⁻∞ কেন অনির্ণেয় সেটা আসলে তুমি অনেকভাবে চিন্তা করতে পারো, অন্য একদিন এটা নিয়ে ডিসকাস করবো না। অন্য একদিন এটা নিয়ে ডিসকাস করবো না। দেখো তো, তুমি এক্স এর ভ্যালু যদি 3 বসাও, 0/0 আসে না? এইবার লিমিট এখানে তার পাওয়ার অ্যাপ্লাই করবে, এইবার লিমিট এখানে তার পাওয়ার অ্যাপ্লাই করবে, বুঝছো তো এটা, তাই না? আচ্ছা, তো দেখো আমরা যেটা করব, উৎপাদকে বিশ্লেষণ করব। লিমিট x টেন্ডস টু 3, খেয়াল করো এখানেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। উপরেরটাকে আমি ভাঙালাম, x² - 3², নিচেরটা হচ্ছে x - 3। দেখো আমি কিন্তু পাশের লিমিটটা সরাই নেই, কারণ এখনো লিমিটিং ভ্যালু ফাংশনে বসাই নেই কিন্তু। তারপর লিমিট x টেন্ডস টু 3, x + 3 ইন্টু x - 3 ডিভাইডেড বাই x - 3। এইবার আমাকে বলো, আমি কি এখানে এই দুইটা জিনিস কাটতে পারবো নাকি না? পারলে কেন, না পারলে কেন না? আমি কি এখন এই দুইটা জিনিস কাটতে পারবো? পারলে কেন, না পারলে কেন না? এটার দিকে খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 3, আমরা যখন একদম শুরুতে দেখছিলাম, যখন পারি নাই, যখন তোমার অতি চালাক বন্ধুটা ভুল করছিল, তখন কি চাইছিল? f(3). f(3) মানে কি? f(3) মানে হচ্ছে x এর ভ্যালু এক্স্যাক্টলি 3। x এর ভ্যালু এক্স্যাক্টলি 3 হলে এটা 0, এটা 0, 0 0 তুমি কাটতে পারো না, তাই তো? ও ভুল করছিল যখন x এর ভ্যালু এক্স্যাক্টলি 3। বুঝছো লিমিটের পাওয়ারটা কোথায়? বুঝছো কিন্তু লিমিটের পাওয়ারটা কোথায়? এইবার x এর ভ্যালু কি এক্স্যাক্টলি 3? আমাকে বলো তো, x এর ভ্যালু কি এক্স্যাক্টলি 3? না, x এর ভ্যালু 3 এর কাছাকাছি, খুব কাছাকাছি। তো খুব কাছাকাছি হইলে x - 3 এটা কি শূন্য? না, এটা শূন্যের খুব কাছাকাছি। শূন্য না তো। আমাদের ভাগের ডেফিনেশন কি ছিল? লব আর হর থেকে তুমি শূন্য হইলে কাটতে পারবা না, শূন্য বাদে যাই হোক না কেন তুমি কাটতে পারবা। এটা কি শূন্য হইছে? শূন্যের খুব কাছাকাছি। আমার কি, তো শূন্য না, শূন্যের কাছাকাছি হোক, যত কাছাকাছি হোক, ডাজন্ট ম্যাটার, তাই না? আমি কাটতে পারবো। এই যে লিমিটের পাওয়ারটা এইখানটায় চলে আসছে। লিমিট x টেন্ডস টু 3, x + 3। এখানে আমি ভুল কিছু লেখি নাই। এইটা কি বুঝছো? এই স্টেপ থেকে এই স্টেপ কোনো কিছু ভুল লেখি নাই, কারণ কি এখানে তো লিমিট x এর ভ্যালু 3 না, 3 এর কাছাকাছি। 3 এর কাছাকাছি মানে কি? যেটা কাটছি ওটা শূন্য না, শূন্যের কাছাকাছি। কাছাকাছি তো কাটতেই পারবো। বলো সবাই বুঝছো? এইটা একদম সবাই বোঝা দরকার, সবাই বলো 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 বলো। হ্যাঁ বুঝছি। এইবার এখন তুমি দেখো লিমিটিং ভ্যালুটা বসাবা, এর পরের লাইনে গিয়ে লিমিটিং ভ্যালুটা বসাই দিবা। দেখো এবার x এর ভ্যালু যদি 3 বসাও, কোনো অনির্ণেয় আকৃতি আসে না। যতক্ষণ না পর্যন্ত অনির্ণেয় আকৃতি আসবে, তোমাকে অনির্ণেয় আকৃতি দূর করার চেষ্টা করতে হবে, এখানে x এর ভ্যালু 3 বসালে কি অনির্ণেয় আকৃতি আসে না? তাহলে এবার কি বলবা? লিমিটিং ভ্যালুটা জাস্ট বসাই দিবা 3 এর খুব কাছাকাছি। কারণ x এর জায়গায় তুমি 3ই বসাও, 3 এর খুব কাছাকাছি, 3.0000, অনেকগুলা জিরো দিয়ে তারপর 1 না দিয়ে 3 এর কাছাকাছি বসাও। তাহলে কত আসছে? 3 + 3, এটার ভ্যালু হচ্ছে 6। লিমিটিং ভ্যালু 6, এক্স্যাক্টলি 6 না, এই ভ্যালুটা 6 এর খুব কাছাকাছি। লিমিট দিয়ে তুমি কখনো এক্স্যাক্ট ভ্যালুটা বের করতে পারো না। x = 3 পয়েন্ট এক্স্যাক্ট ভ্যালু কত সেটা না, 3 এর খুব কাছাকাছি হলে ফাংশনটা 6 এর খুব কাছাকাছি হবে, 6 এর খুব কাছাকাছি। 6.0000000000, অনেকগুলো জিরো দিয়ে 1 লেখার দরকার নেই, ডিরেক্ট 6। বলো বুঝছো? বলো। ডিফারেন্সিয়েশনের 25টা ক্লাস লাগবে, 25 থেকে 26টা। সবাই কি বুঝলাম? আমাকে বলো তো।
পরেরটায় যাচ্ছি, লিমিটের কাজ অনির্ণেয় আকৃতি দূর করা। কিভাবে করব? আমরা আস্তে আস্তে অনেকগুলা টেকনিক শিখব। প্রথম টেকনিকটা কি? উৎপাদকে বিশ্লেষণ। পরেরটা দেখো তো, ধরতে পারছো? লিমিট ফাংশন, লিমিট ফাংশন। এক্স এর ভ্যালু 4 বসাও তো, দেখো কি আসে। 0/0 আসে না? এক্স এর ভ্যালুটা এই ফাংশনে 4 বসায় দেখো, 0/0 আসে, তাই তো? কাটাকাটিটা আরেকবার এখানে দেখাচ্ছে, আরেকবার এখানে দেখাচ্ছে, আরেকবার 0/0 আসতেছে। তো আমাকে সামহাউ এই 0/0 সরাইতে হবে। আমি কি কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি বলো তো? আমি কি কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? নিচেরটাকে যদি মিডল টার্ম ভাঙাই, উপরে x-4, নিচেরটা খেয়াল করো তো, x² - 4x + 3x - 12, তারপর লিমিট x টেন্ডস টু 4। দেখো আমি কিন্তু লিমিট সরাই নাই, যতক্ষণ না পর্যন্ত লিমিটিং ভ্যালু বসাবা তোমাকে এই লিমিটটা ফিক্সড রাখতে হবে, এটা সরানো যাবে না। তো উপরে হচ্ছে x-4, x × x-4 + 3 × x-4, কি থাকলো? লিমিট x টেন্ডস টু 4, উপরে হচ্ছে x-4, নিচে হচ্ছে x + 3 × x-4। বুঝতে পারলাম? এখন আসছিল 0/0 অনির্ণেয় আকৃতি। কার কারণে 0/0 আসছিল? নিচের এই যে এই বান্দার কারণে 0/0 আসছে না? এই তো কালপ্রিট, তাই না? ওর কারণে অনির্ণেয় আকৃতি আসছে। তো ওরে কি করবা? কি করবা? সরাই দিবা, তাই না? তাই তো, ভগ্নাংশ থেকে সরাই দিবা, দুনিয়া থেকে না। তো ওকে সরাবা কেমনে? লিমিটের পাওয়ার ইউজ করে। এক্স এর ভ্যালু 4, এক্স্যাক্টলি 4 হলে কিন্তু এই দুটা কাটতে পারত না, কিন্তু কি এক্স এর ভ্যালু টেন্ডস টু 4, 4-এর কাছাকাছি। 4-এর কাছাকাছি হলে এটা কি শূন্যের কাছাকাছি হয়, বাট এক্স্যাক্টলি শূন্য কিন্তু না। তো একটা ভগ্নাংশের লব আর হরে শূন্য থাকলে সেটা কাটতে পারবে না, শূন্য বাদে যে কোনো সংখ্যা থাকলে সেই দুটা কাটা যায়। তো এক্স এর ভ্যালু 4-এর কাছাকাছি হলে এটা শূন্যের কাছাকাছি, বাট শূন্য না, দিলাম কেটে। লিমিটের পাওয়ার অ্যাপ্লাই করছে কিন্তু। তাহলে দেখো তো কি পরে থাকে, লিমিট x টেন্ডস টু 4, 1/x + 3। x এর ভ্যালু 4 বসাও, তাহলে কি আসে? 1/7, 1/4 + 3। এই যে এই লাইনে আমি লিমিটিং ভ্যালুটা বসাইছি, তো এখান থেকে লিমিটটা ভ্যানিশ। দেখছো, এই যে এই লাইনে আমি লিমিটিং ভ্যালুটা বসাইছি, লিমিট চলে গেছে। আমাদের অ্যান্সার কি? 1/7, 1/7। বুঝতে পারলাম? বলো তো, বলো তো, বলো তো। ঠিক আছে না? কাটাকাটি আরেকবার, কাটাকাটিটা খুবই সহজ। তো দেখো, আমাকে ফার্স্টে বলো, কাটাকাটিটা আরেকবার বুঝে। এখানে কিন্তু লিমিটের মেইন, এখানে কেন কাটতে পারিনি? একটা ফাংশন দেওয়া আছে x = 3 পয়েন্টে, এই ফাংশনটার ভ্যালু আমি তোমাকে বের করতে বললাম। x এর ভ্যালু যখন 3, তখন ভ্যালু বের করতে বললাম। তখন কিন্তু আমি এই দুটা কাটতে পারতাম না। কেন? কেন? একটা ভগ্নাংশের লব আর হর থেকে তুমি কখনোই শূন্য কাটতে পারো না। পারো কি? না, কিন্তু শুরুতেই দেখছি, তাই না? x এর ভ্যালু যখন এক্স্যাক্টলি 3, x এর ভ্যালু 3 বসে দেখো, এটাও 0, এটাও 0, তো 0, 0 কি কাটা সম্ভব? না, তাই না? এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা লিমিটের হেল্প নিতেছি। লিমিটের ক্ষেত্রে এখানে দেখো x এর ভ্যালু এক্স্যাক্টলি 3 ছিল, x এর ভ্যালু এক্স্যাক্টলি 3 ছিল, কিন্তু আমরা যখন লিমিটে চলে গেছি তখন x এর ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি 3 না। পার্থক্যটা বুঝতে হবে। x এর ভ্যালু টেন্ডস টু 3, 3-এর খুব কাছাকাছি। 3-এর খুব কাছাকাছি হওয়া মানে হচ্ছে x - 3, এটা 3-এর, দেখো x এর ভ্যালু 3-এর খুব কাছাকাছি। 3-এর খুব কাছাকাছি থেকে 3 বাদ দিলে রেজাল্টটা শূন্যের খুব কাছাকাছি হবে, বাট ওটা কি শূন্য হবে? না, শূন্য যেহেতু না, ধুমধাম কেটে দিচ্ছি। এই লিমিট ছিল বলেই কি আমি ওটা অ্যাপ্লাই করতে পারছি, এই দুটা কাটতে পারছি। আশা করি বুঝছো। এটা করো, যশোর বোর্ডে আসছে সবাই।
তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোয়েশ্চেন তোলো, তারপর করো। বলো বলো বলো। শুরুর দিকের কিছু টপিক প্রথমবার বোঝাটা খুবই ডিফিকাল্ট। তোমরা যদি যারা বুঝতে পারছো ওরা মানে জিনিয়াস লেভেলের মানুষজন, তো একটু রিপিট করবা। প্রথম ক্লাসটা আরেকবার দেখবা, ঠিক আছে? প্রথম ক্লাসটা আরেকবার দেখবা। আর যেই ক্লাস আমি 2বার দেখতে বলবো, 2বার 3বার যতবার খুশি দেখবা, কোনো লাভ মানে লস নাই, বুঝছো? কনসেপচুয়াল ক্লাস যেগুলো আছে ওগুলো আমি কয়েকবার দেখতে বলবো, বলে দিব। ক্যালকুলেটর দিয়ে লিমিট করা যায়? হ্যাঁ, সব করা যায়। শেষ করো তারপর। আচ্ছা, তো এটা বের করবো। তুমি লিমিটিং ভ্যালু বসায় দেখো 0/0 আসে, 0/0 আসে। তো আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। লিমিট x টেন্ডস টু 2, নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা না বলো তো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, উপরে কি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তারপর লিমিট x টেন্ডস টু 2, এই 0 এইটাই কিন্তু মেইন কালপিট, নিচের 0টা কালপিট। ওরে আমাকে উষ্টা মেরে ভাগাইতে হবে, তাই না? ওই ঝামেলা করতেছে, তাই তো? সবসময় দেখবে নিচে একটা 0 এসে ঝামেলা করবে। তোমার টার্গেট থাকবে ওরে সরানো, মানে যার কারণে ও আসছে ওরে সরানো। দেখি কার কারণে ও আসছে। তো x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তুমি বুঝতে পারতেছো যে এক্স মাইনাস 2, এখানে x এর ভ্যালু 2 বসাইলে 0 আসে, তার মানে এই বান্দারে সরাইতে হবে। তোমার টার্গেট এখন, তোমার মেইন টার্গেট হচ্ছে এই বান্দারে সরানো। কেমনে সরাবা? উপরে দেখো a কিউব মাইনাস b কিউব, ফর্মুলা ভাঙাও। মনে পড়ে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করছি। যে সমস্ত ফাজিলের মনে নাই, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে? এখন তোমার লিমিটের পাওয়ার আসবে, তাই না? ঘাচাং ঘাচাং, তাই না? তাই তো। এবার বসায় দেখো কোনো অনির্ণ আকৃতি নাই। এবার তুমি বসায় দিবা। এক্স এর জায়গায় 2 বসাইছো, 2 প্লাস 2, উপরে কি 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 2। এখন কিন্তু আর লিমিট লেখার দরকার নেই। তুমি যেই লাইনে গিয়ে লিমিটিং ভ্যালুটা বসায় দিবা ফাংশনে, ওর পর থেকে আর লিমিট লেখার দরকার নেই। তাহলে কি হয়? 2 স্কোয়ারে 4, 4 4 8, 8 আরে কিরে ভাই, 8 4 12, 12তে 4 ভাগ করলে কত হয়? 3। বলো, বুঝছো সবাই? সবাই কি বুঝছো? ওকে, ঠিক আছে। এটা করো তো, দেখি পণ্ডিত কারা কারা আসো। এটা করো। দেখো 0/0 আসে না? তোমার মেইন টার্গেট কি? অনির্ণ আকৃতি দূর করা। অনির্ণ আকৃতি দূর করা। খেয়াল করো, x এর ভ্যালু যদি 1 বসাও, ln 1 এর ভ্যালু 0, 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 1, উপরে 0 নিচে 0, 0/0 আসছে। মেইন কালপ্রিট কে বলো তো? নিচের 0, অ্যাপ্রোচ বুঝো। মেইন কালপ্রিট কে নিচের 0, ওর কারণে অনির্ণ আকৃতি আসতেছে। উপরে 0 থাকলে তো অসুবিধা হইতো না। এই মেইন কালপ্রিট, এটা সরাইতে হবে। এ কার কারণে আসছে? x টেন্ডস টু 1, x মাইনাস 1, ও আসছে এই বান্দার জন্য, এই যে এ। তোমার এখন মেইন টার্গেট, তোমার সর্বশক্তি দিয়ে ওরে এনতে সরাইতে হবে। ওরে কেমনে সরানো যায়? তুমি যদি উৎপাদককে ভাঙায় উপর থেকে, হর থেকে, হর বলে না, লব থেকে, লব থেকেও একটা x মাইনাস 1 কমন নিয়ে আসতে পারো, তাহলে কেটে দিবা। অ্যাপ্রোচ ধরতে পারছো? তোমার টার্গেট অনির্ণ আকৃতি সরানো। অনির্ণ আকৃতিটা কি? 0/0। কালপ্রিটকে নিচের 0টা, নিচের 0 কার জন্য আসছে? এর জন্য। ওরে সরাইতে হবে। কেমনে সরানো যায়? উপর থেকে কোনোভাবে একটা x মাইনাস 1 যদি কমন নিয়ে আসতে পারো, তাইলেই কাজ শেষ। দেখি পারো কিনা, দেখি পারো কিনা। ln 1 এর ভ্যালু হচ্ছে 0, ln 1 এর ভ্যালু হচ্ছে 0। পারতেছো না? দেখি x মাইনাস 1 আনবো, এটা মনে মনে, বুঝছো? উপরে একটা x মাইনাস 1 আনবো, এটা মনে মনে। এখন দেখি তো x মাইনাস 1 কই থেকে আনা যায়। একটা x স্কোয়ার আছে, একটা -1 আছে। তুমি যদি অঙ্ক পারো,
তাহলে তোমার দেখেই বোঝা উচিত এ আর এ কে যদি আমি মিলাই দিই ওখান থেকে একটা এক্স মাইনাস ওয়ান আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান না, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এবার মাঝখানের দুইটা থেকে একটা এক্স মাইনাস ওয়ান আনতে হবে। আনা যায় কি? তুমি যদি মাইনাস লন এক্স কমন নাও, মাঝখানের দুইটা খেয়াল করো, তাহলে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকে না? বুঝছো? এক্স মাইনাস ওয়ান উপরে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান যদি কাটা দিয়ে দাও, কমন নিয়েও কাটতে পারো আর ডিরেক্টলি কাটতে পারো, তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস লন এক্স। একটু বুঝছি? বলো 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 বলো, এতটুকু কি বুঝতে পারলাম সবাই? এবার লিমিটিং ভ্যালু বসায় দাও না। এক্সের জায়গায় কত বসাবো? ওয়ান। তাহলে কি পড়ে থাকে? ওয়ান প্লাস ওয়ান মাইনাস লন ওয়ান। লন ওয়ানের ভ্যালু জিরো, টু মাইনাস জিরো, আমাদের অ্যান্সার হচ্ছে কত? টু। আমাদের অ্যান্সার হচ্ছে টু। বলো বলো বলো। ঠিক আছে, পোল দিব? পোল কেন লাগবে? পরে দিব না, আজকে না। বুঝো নাই? এই যে দেখো, অ্যাপ্রোচটা বুঝো ফার্স্টে। লিমিটের কাজ কি? অনিন্য আকৃতি দূর করা। তুমি এই লিমিটিং ভ্যালু এখানে বসাইছো, জিরো বাই জিরো আসছে। মেইন কালপ্রিটকে, নিচের জিরোটা, ওর কারণে অনিন্য আসতেছে, ওকে কি ভাগাইতে হবে? ও কার কারণে আসছে? নিচের এক্স মাইনাস ওয়ান। তো নিচের এক্স মাইনাস ওয়ান কেমনে দূর করতে হবে? উপর থেকেও একটা এক্স মাইনাস ওয়ান কমন নিতে হবে, তাই না? তো উপর থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেওয়ার উপায় হচ্ছে, তুমি যদি অঙ্ক টঙ্ক পড়ে থাকো, ছোট ক্লাসে করে থাকো, দেখেই বোঝা উচিত এক্স স্কোয়ার আছে একটা, মাইনাস ওয়ান আছে, এই দুটাকে একসাথে করে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আসবে। আর মাঝখানের দুইটা থেকে মাইনাস লন এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস ওয়ান পরে থাকে। ফর্মুলায় ভাঙাইছি, এখানেও একটা এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও একটা এক্স মাইনাস ওয়ান আছে, তুমি চাইলে এই দুইটা কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারো, তারপর কাটো। একটা লাইন মাঝখানে স্কিপ করছে, তারপর সেখান থেকে অ্যান্সার চলে আসে। পরের টাইপ, আজকে নতুন কোনো হোমওয়ার্ক দিব না, থার্ড ক্লাসের পরে হোমওয়ার্ক আসবে, ঠিক আছে? থার্ড ক্লাসের পরে হোমওয়ার্ক আসবে। এইটা একটু বাসায় নিজেরা ট্রাই করবা, পারবা না অনেকে আমি জানি, তুমি চেষ্টা করবা অনিন্য আকৃতি দূর করতে পারো কি না। যারা একটু অ্যাডভান্স আসো, এগুলো কিভাবে সিম্পলিফাই করা যায় একটু বাসায় চেষ্টা করবা, ওকে? আর সবার প্রতি একটা সাজেশন হচ্ছে, প্রথম ক্লাস এইটা, শুরুর দিকে কনসেপচুয়াল জিনিসপত্র ছিল, ওইগুলো আরেকবার একটু রিভিশন দিবা, ওকে? ওগুলো আরেকবার রিভিশন দিবা। তো শুক্রবার দেখা হচ্ছে। শুক্রবার আমরা অনেকগুলো অঙ্ক করবো। আমরা এখনো কিন্তু লিমিটের কোনো ফর্মুলাই দেখি নাই, দেখছি কি? নেক্সট ক্লাসে আমরা লিমিটের অনেকগুলো ফর্মুলা দেখব। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। লাস্টে এক্স এর মান 2 কেন বসাচ্ছি? 2 কেন বসাইছি? 1 বসাইছি, যে 1 1 লন 1, এক্স এর হলে 1 বসাইছি, 1 1 লন 1, ওকে? তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।